বিষয় দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ রাইহান উদ্দিন। আমি 41তম অ্যাডমিন ক্যাডারে আছি এখন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, অর্থাৎ বিপিএটিসি তে প্রশিক্ষণে আছি, ফাউন্ডেশন ট্রেনিং। আর আমি 43-এ পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার সুপার হিসেবে সুপারিশপ্রাপ্ত ছিলাম। সেটাতে আমি যাইনি এবং আমি অ্যাডমিনিস্ট্রেশনেই রয়ে গেছি আর কি। তো আপনাদেরকে আমি বেশ কয়েকটা ক্লাস দিব, ইংলিশ লিটারেচারের উপরে, বাংলা সাহিত্যের উপরে এবং অন্যান্য কিছু ক্লাস আমরা নিব। তো আজকে তো বেসিক্যালি প্রথম দিন। আজকে হয়তো আমরা কিছু সুপারফিশিয়াল অর্থাৎ ভাষা ভাষা আলোচনা করব। আজকে আমাদের যে টপিক সিলেক্টেড হয়েছে সেটি হচ্ছে কি ইংরেজি সাহিত্যের রোমান্টিক পিরিয়ড এবং ইংরেজি সাহিত্যের ভিক্টোরিয়ান পিরিয়ড, রাইট? তার আগে আমি একটু যদি জেনে নেই যে আপনাদের আহ, সবাই নিশ্চয়ই মানে ফার্স্ট টাইমারই হওয়ার কথা। অর্থাৎ আপনারা যে প্রিলিটা দিচ্ছেন 47তম, তাতে করে কি এটা প্রথম প্রিলি হওয়ার কথা কিনা আপনাদের মধ্যে কেউ কি একটু জানাতে পারবেন? মানে এই কোর্সে যারা ভর্তি হয়েছে তাদের ইন জেনারেল আমার ধারণা তাদের প্রথম হওয়ার কথা এটা। এম আই রাইট অর রং? Yes, right. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে একটু বলে নেই যে আপনারা নিশ্চয়ই বিসিএস প্রিলির মার্ক বিভাজনটা দেখেছেন এবং সেখানে দেখবেন যে ইংরেজিতে যেই 35 অর্থাৎ 35 নম্বর বরাদ্দ আছে, তার মধ্যে 20 হচ্ছে গিয়ে গ্রামারের জন্য এবং 15 ইংরেজি সাহিত্যের জন্য, তাই না? তো এখানে যেটা হয় যে আমরা যখন প্রিলিমিনারির জন্য শুরু করি, প্রস্তুতি স্টার্ট করি, তখন এই জায়গাটাতে আমরা থাকি কমপ্লিট ভয়েড। কারণ আমরা আমাদের মধ্যে যারা ইংরেজি সাহিত্যতে পড়েছে শুধুমাত্র তারা ব্যতীত বাকি কারোরই বা ইংরেজি সাহিত্যের একদম বেসিক্স ইনফরমেশনও থাকার কথা না। হয়তো কেউ কেউ শেক্সপিয়ারের কয়েকটা ড্রামা অর্থাৎ তার কয়েকটা নাটকের নাম বলতে পারবে, এটাই ম্যাক্সিমাম। কারণ আমাদের দেশের আমাদের যে কারিকুলাম আছে এসএসসি বা ইন্টারমিডিয়েট, এই কারিকুলাম গুলোতে এখন খুব বেশি ইংরেজি লিটারেচার ইনক্লুডেড নেই। এর আগে কিন্তু এটা ছিল। এর আগে ওয়ার্ডসওয়ার্থের অনেকগুলো কবিতা থাকতো, উইলিয়াম সমারসেট মমের কিছু থাকতো। এখন সেগুলো নেই, আবার হয়তো সামনে দিবে। তো যার কারণে শুরুর দিকে সবাই একটু টেনশনে থাকে এবং আমার যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আমারও শুরুতে একটু দুশ্চিন্তা কাজ করতো যে আসলেই ইংরেজি সাহিত্যের জন্য কি অনেক বেশি প্রস্তুতি নেওয়া দরকার, ইংরেজি সাহিত্যের জন্য কি খুব বেশি প্রেশার নেওয়া দরকার, নানান রকম চিন্তা মাথায় আসতো। তো শুরুতে সবাই যেটা করে যে বাজারে বিভিন্ন গাইড পাওয়া যায় ইংরেজি সাহিত্যের জন্য, সেই গাইড গুলো কিনে এক পাশ থেকে পড়া শুরু করে এবং আমিও তাই শুরু করেছিলাম। তো একটা পর্যায়ে যেটা হলো আমি দেখলাম যে আহ এত এত তথ্য মুখস্থ করতেছি, 60 70 80টা ড্রামাটিস্ট, পোয়েট, নভেলিস্ট, এসেইস্টদের নাম মুখস্থ করতেছি, তাদের বিভিন্ন বিভিন্ন তাদের তাদের যেই লিটারারি ওয়ার্কস গুলো আছে সেগুলো মুখস্থ করতেছি এবং যত পড়তেছি মুখস্থ করে ফেললেও সেটি মনে রাখা সম্ভব হচ্ছে না। কারণ টোটালি একদমই নতুন ফিল্ড আমাদের জন্য, আর আর বইয়ের নামগুলোও নতুন, আর এত ক্লোজ নামগুলা যে মনে রাখা টাফ হয়ে যায়। তখন আমি চিন্তা করলাম, মানে আমি 41 প্রিলির আগের স্টোরিটা বলতেছি আপনাদের। তখন আমার মনে হলো যে এইভাবে এক্সস্টিভলি পড়লে, এভাবে এক্সটেন্সিভলি পড়লে আসলে হবে না, আমাকে একটা স্মার্ট অ্যাপ্রোচ বের করতে হবে। তখন আমি যেটা করলাম, আমি আমাদের যে কোয়েশ্চেন ব্যাংক গুলা থাকে, অর্থাৎ 41-এর আগের যে কোয়েশ্চেন গুলা, সেই কোয়েশ্চেন গুলা আমি অ্যানালিসিস করা স্টার্ট করলাম। অ্যানালিসিস করার পর আমি একটা জিনিস খেয়াল করলাম যে সবগুলো কোন একটা সার্টেন ক্যাটাগরিতে গিয়ে পড়তেছে, কোন একটা সার্টেন এরিয়াতে গিয়ে পড়তেছে কোয়েশ্চেন গুলা। অর্থাৎ আমি একটা প্যাটার্ন ধরে ফেললাম যে কোয়েশ্চেন গুলো আসলে কোন জায়গা থেকে বেশি বেশি আসতেছে। তার মানে আমার সিলেবাসটা অনেক ছোট হয়ে গেল, আমার এরিয়াটা অনেক কনফাইন্ড হয়ে গেল, লিমিটেড হয়ে গেল। আচ্ছা, তো তারপরে খুব লিমিটেড জায়গা কিছু মার্ক করে এটা সেটা করে আমরা আমি খুব ছোট্ট একটা জায়গার মধ্যে চলে আসলাম এবং যখনই পরীক্ষা আসতো ওই জায়গাগুলো আমি একটু রিভাইজ দিয়ে যেতাম।
এবং এত এত কম জায়গার মধ্যে আমি চলে আসলাম, যেটি কিনা টু বি ফ্রাঙ্ক আমার রিভিশন দিতে 2-2.5 ঘন্টা টাইম লাগতো। অর্থাৎ ওই জিনিসগুলা একটা নিউ কামারের জন্য 7-10 দিনের জন্য, 7 বা 10 দিনের বেশি লাগার কথা না। ওকে, এটা হচ্ছে প্রাথমিক কথা। তো তারপরে যেটা হলো, আমি 41 থেকে 45 পর্যন্ত প্রিলি গুলো দিলাম, এবং আবার যতদূর মনে পড়ে যে প্রত্যেকটা প্রিলিতে আমার 15টার মধ্যে 12টা থেকে 13টা হতো ইংরেজি সাহিত্য থেকে। একটা বার খুব কঠিন কোয়েশ্চেন আসে, সেটা 41-এই, সেটাতে আমার বোধহয় 11টা অথবা 12টা, 15টার মধ্যে হয়েছিল। তো পরে যেটা আমার মনে হলো, আমি যদি সবকিছু পড়ার অ্যাটেম্প্ট নেই, তাহলে আমি ম্যাক্সিমাম আসলে ভুলে যাব, এবং খুব সহজ সহজ যেই কোয়েশ্চেন গুলো থাকবে, সেই কোয়েশ্চেন গুলোর অ্যান্সারও ভুল হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। তো সেখান থেকে আমি এই আমার অ্যাপ্রোচটা, এবং আপনাদের সাথে যখন আমরা এটা নিয়ে কাজ করব, তখন আমিও ট্রাই করব আপনাদের মধ্যে এই অ্যাপ্রোচটা ইনজেক্ট করার জন্য। শুধু নট অনলি ফর বিসিএস preliminary, not only for the literature part of the preliminary, we need to apply these techniques on written on other part of the preliminary exams. তাতে করে যেটা হবে যে আহ, আমাদের পরিশ্রমটা অনেক বেশি কমে আসবে, এবং আমাদের প্রিডিক্ট করার ক্ষমতা বৃদ্ধি পাবে। আচ্ছা, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, আমি কি বুঝাইতে পারছি, অর এম আই অডিবল টু ইউ অল? আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, রাইট। ওকে, থ্যাংক ইউ। তো আপনারা রেসপন্স করবেন, আমরা যখন কথা বলবো তখন আপনারা রেসপন্স করবেন, এবং তাহলে যেটা হবে যে একটা ইন্টারাকশন তৈরি হলে সবকিছু সহজ হবে। তো আমি কি এখন তাহলে সরাসরি রোমান্টিক পিরিয়ড এবং ভিক্টোরিয়ান পিরিয়ডের দিকে চলে যাব, নাকি এই জেনারেল আলোচনাটা আরেকটু এক্সটেন্ড করব? কে একটু রেসপন্স করেন, বা স্বাগতা বলতে পারো। আই গেস ইন জেনারেল আলোচনাটা আরেকটু করতে পারো, যে প্রিপারেশনটা আসলে কিভাবে নেওয়া উচিত। ওকে, সেক্ষেত্রে গুড, ভালো বলেছো। তাহলে আমি আরেকটু যাই। সেক্ষেত্রে আমি একটু এভাবে বলতে পারি যে ইংলিশ সাহিত্যের আমরা কয়জন রথী বা মহারথীদের নাম জানি? ইনফ্যাক্ট সবার মাথায় সবার আগে যার নাম আসবে তিনি উইলিয়াম শেক্সপিয়ার, তারপর আসবে জর্জ বার্নার্ড শ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপর আসতে পারে উইলিয়াম মিলিংটন সেন্স। এরকম অনেকের নাম আসতে পারে, তাই না? বা বা আমরা যদি আরো এভাবে যদি আমরা নাম ধরে বলি যে আহ, 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 মিল্টনের নাম আসবে। মিল্টনে আমরা জানি খুব ফেমাস দুইটা, যেটাকে আমরা মহাকাব্য বলে থাকি, ইংরেজিতে বলা হয় এপিক। সেটি হচ্ছে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড। এগুলোর নাম আমরা নিশ্চয়ই আমাদের মাথায় আসতেছে, রাইট? তো এইগুলোর মধ্যে আমরা ধাপে ধাপে ঢুকবো, এবং আমরা এমন ভাবে প্রিপারেশনটা নিব যাতে করে উই ক্যান ফিল দ্য এসেন্স। সেক্ষেত্রে আমাদের একটু লিটারেচার সম্পর্কেও আইডিয়া হয়ে যাবে, এবং আপনারা যখন লিটারেচারের এই জার্নিটা স্টার্ট করবেন, তখন দেখবেন যে এইখানে খুব চমৎকার চমৎকার কোটেশন আছে, যেটা আপনার ডেইলি লাইফের সাথে খুব রেলেভেন্ট। ঠিক আছে? এবং আমি যখন সাহিত্য পড়লাম, আমার এই জায়গাগুলোতে আসতে মানে যখন আমি করতাম, আমার 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 খুবই মানে নিজের মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করতো। আমি একটা কোটেশন আপনাদের সাথে শেয়ার করি। আপনারা নিশ্চয়ই দা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নাম শুনেছেন, এবং তার একটা বিখ্যাত পোয়েম আছে, নাম দ্য সলিটারি রিপার। দ্য সলিটারি রিপার এর মধ্যে উনি লাস্ট 2 লাইন যেটা উনি বলছেন, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, সরি আমার নেটটা চলে গেল, লং বিফোর ইট ওয়াজ হার্ড নো মোর। আচ্ছা, আপনারা কি এই কথাটার অর্থ বুঝতে পারছেন? আমি যদি আরেকবার রিপিট করি, দ্য মিউজিক ইন মাই মাইন্ড আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। যদি বাংলায় বলা হয়, তাহলে এর অর্থ দাঁড়ায়, যেই সঙ্গীত বা যেই সুর আমার হৃদয়ে এতদিন ধরে লালন পালন করেছি, অনেক দিন পরে হঠাৎ করে দেখতেছি সেটি আর নেই। আসলে কি বুঝাচ্ছে ইনি?
তো এই যে এইগুলো আমি খুব কানেক্ট করতে পারতাম, এবং আমার ধারণা এটি আপনারাও কানেক্ট করতে পারবেন। এটার অর্থ হচ্ছে এইরকম যে আমরা আমাদের জীবনটা তো আসলে নানান সুরে ছন্দে ঘেরা। আপনারা নিশ্চয়ই খুব সম্প্রতি ইউনিভার্সিটি পাশ করে এসেছেন, এবং ইউনিভার্সিটি পাশ, আচ্ছা, একটা নয়েজ শোনা যাচ্ছে, ওকে। ইউনিভার্সিটি পাশ করে আসার পর পরই আপনাদের মনের মধ্যে একটু হইলেও শুরুতে একটু নৈরাশ্য, একটু হতাশা কাজ করে। অর্থাৎ ইউনিভার্সিটি লাইফের যেই প্রাণ চাঞ্চল্য, যে উচ্ছ্বাস, এটি একটা পর্যায়ে গিয়ে কমে আসতে শুরু করে। তো অনেকটা আমি বেসিক্যালি এটার সাথে কানেক্ট করতাম, যে দ্য মিউজিক আই বোর ইন মাই হার্ট লং আফটার ইট ওয়াজ হার্ট নো মোর। তো এইরকম আর কি, ইংরেজি সাহিত্যের এরকম অসাধারণ অসাধারণ জিনিস আছে, অসাধারণ অসাধারণ জায়গা আছে। সেই জায়গাগুলো আমরা রিভিল করব, এবং সেটি আসলে খুব একটা রিভিল, হয়তো আমরা খুব ডিপ ডিপ ইন ডেপথ যেতে পারবো না, কারণ আমাদের হাতে টাইম লিমিটেড থাকবে। আমরা দেশ তো প্রিপারেশনটা আসলে প্রিলি বেস দিতে হবে। সো ওই সুযোগটা আমাদের হয়তো ইন দ্য লং রান কতটুকু পাবো আমরা জানি না, বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট। আচ্ছা, একজন একটা কোয়েশ্চেন করেছে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে আম, নাম হচ্ছে তূর্ণ। তূর্ণ বলেছে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের 9th গ্রেড জব স্কুল এবং নন জেড প্রিপারেশন কি এফেক্টিভ নিতে পারে। ওকে, গুড। এখানে একটু বলে নিই, তূর্ণ আপনি কি শুধু ইংরেজি লিটারেচারের পার্ট থেকে বলেছেন? তাহলে আমি বলবো যে আহ, ইংরেজি লিটারেচার থেকে ইংরেজি লিটারেচার থেকে অন্যান্য যে নন ক্যাডার জব গুলো আছে সেখানে বেশি একটা কোশ্চেন থাকে না। যেগুলো থাকে খুবই কমন টাইপের কোশ্চেন, এবং আই থিংক আমরা সেটা ইজিলি কভার আপ করতে পারবো। ইজিলি কভার করার কথা বলতেছি এইভাবে যে আমরা যখন প্রিলির প্রস্তুতিটা নিব, বাই ডিফল্ট অন্যান্য প্রস্তুতিটা হয়ে যাবে। তারপরে স্পেসিফিক জায়গায় যদি উইকনেস থাকে সেটা আমরা কভার করতে পারবো। আচ্ছা, এই জায়গায় আমি একটু আপনাদের থেকে আরেকটু কিছু শুনতে চাই। বেসিক্যালি আমি একটু শুনতে চাই যে আপনারা দুইজন বা তিনজন একটু আমাকে বলেন যে আপনারা কে কোন স্টেজে আছেন। মানে হচ্ছে, কেউ জবে থাকতে পারে, কেউ মাত্র ইউনিভার্সিটি পাশ করে আসতে পারে, অথবা কেউ ইউনিভার্সিটি ফোর্থ ইয়ারে থেকেও এই ধরনের কোর্সে ভর্তি হতে পারে। একটু কাইন্ডলি বলবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আমি বর্তমানে জব করছি আর কি। জব করছি প্লাস প্রিপারেশন নিচ্ছি। ওকে, আই ওয়ান্ট টু হিয়ার one or two participant. আসসালামু আলাইকুম। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বাট কোনো জবে এখনো ঢুকিনি, প্রিপারেশনটা কন্টিনিউ করছি। ওকে, কুল, চমৎকার। তো আমি একটু আরেকটু কথা বলেই আমরা আমাদের একাডেমিক আলোচনায় চলে যাব, এবং আপনারা কাইন্ডলি আপনাদের মাইক্রোফোনটা একটু করেন। আরেকটা বিষয় করবেন, সেটি হচ্ছে কেউ যখন কথা বলবেন একটু ভিডিওটা অন করে নেবেন, যাতে আমাদের ইন্টারাকশনটা আর একটু ক্লোজ হয়। ওকে। তো যেটা হচ্ছে গিয়ে, শুরুতে একটু মনে হবে যে এই জার্নি শেষ হচ্ছে না, খুব দীর্ঘায়িত মনে হবে। মনে হবে যে আর কতকাল আসলে এভাবে প্রস্তুতি নিতে হবে। তো এই জার্নি, এটা সবাই এই সেম ফেজের মধ্য দিয়ে গিয়েছে, এবং সেই সময়ে আমরা আপনাদেরকে গাইড করার জন্য থাকবো। বাট সেলফ কনফিডেন্স বা সেলফ কন্ট্রোল যেগুলো বলার দরকার, সেটি আপনার নিজেদের মধ্যে থাকতে হবে। ওকে। আমি মনে হয় এবার একটু একাডেমিক আজকের জন্য যেটি আহ, যেই টপিক নির্ধারিত সেই টপিকে আমরা যেতে পারি। স্বাগতা, তুমি কিছু কি বলবা? তুমি কিছু বলে নাও, তারপর আমি সরাসরি আমাদের আজকের টপিকে চলে যাই। হ্যাঁ, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি।
উম, এটাতে যদিও আমি আগে একটু দাগাদাগি করেছি, সেটা মনে হয় এটা না। Okay. এখন তো দেখা যাচ্ছে, তাই না? যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা একটু পরে অ্যাড্রেস করবো। আচ্ছা, প্রথমত আজকে আমি মানে হচ্ছে রায়হান আজকে যে টপিকটা, অর্থাৎ ভিক্টোরিয়ান এজ এবং রোমান্টিক পিরিয়ড এন্ড হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, এটা নিয়ে আলোচনা করবে। আমি আপনাদেরকে একটু ইন ব্রিফ বলবো যে ইংলিশ লিটারেচারের প্রিপারেশনটা আমাদেরকে অ্যাকচুয়ালি কিভাবে নিতে হবে। সো আমরা কিন্তু সবাই জানি একটা জিনিস, যে ইংলিশ লিটারেচারে আমাদের মার্কস হচ্ছে 15, ঠিক আছে? এবং একটু আগে রায়হান যেটা বললো, ইংলিশ লিটারেচারে আমাদের মেইন প্রবলেম যেটা, এটা আমাদের টোটালি আননোন। মানে আমরা হচ্ছে শুধুমাত্র বিসিএস এর প্রিপারেশন নিতে আসলেই ইংলিশ লিটারেচার সম্পর্কে জানি, এবং এটা কিন্তু শুধুমাত্র প্রথমত আননোন, দ্বিতীয়ত হচ্ছে এটা শুধুমাত্র প্রিলিমে থাকবে, অর্থাৎ এটা রিটেনে বা ভাইভাতে আপনার কোনো কাজে আসবে না। সো ইন দ্যাট কেস আপনাকে যদি এটা পড়তে হয় শুধুমাত্র মানে প্রিলিমিনারির জন্য পড়তে হবে, আপনার মাথায় কাজ করবে যে এটা আমার জন্য একটা এক্সট্রা প্রেশার, আমি 15 মার্কসের জন্য অনেক কিছু করে ফেলবো। বাট আপনাকে এই প্রেশারটা নিতে হবে এই কারণে, আপনি যখন প্রিলিতে, আমি এর আগের ক্লাসও বলেছি, আপনাকে কিন্তু 130+ টার্গেট করতে হবে, এবং সেই 130+ টার্গেটে আপনার ইংলিশ লিটারেচারের কন্ট্রিবিউশন কতটুকু, এই তো এই জিনিসটা সবসময় মাথায় রেখে আপনাকে পরবর্তী ডিসিশনটা নিতে হবে যে আমি আসলে এখানের পিছনে কতটুকু টাইম দিব। আপনি দেখবেন আপনার এখানে ইংলিশ লিটারেচারের কন্ট্রিবিউশন মোটামুটি 12 থেকে 13, অর্থাৎ আপনাকে এই 15তে মোটামুটি 12 মিনিমাম মানে তুলতে হবে যদি আপনি 130+ হচ্ছে পেতে চান আপনার প্রিলিতে। সো আপনাকে এখানে একটা ভালো প্রিপারেশন রাখতে হবে, এবং আপনাকে আমি এনশিওর করতে পারি যে মোটামুটি যদি একটু কমন ফেলতে পারেন, আপনার ইংলিশ লিটারেচারের মার্ক তোলা ইংলিশ গ্রামারের থেকে ইজিয়ার। বিকজ ইংলিশ গ্রামারে অনেক সময় যেটা হয়, আপনি একদম জানা জানা আনসার দেখা যাবে যে জাস্ট খেয়াল করেন নাই, বা কোনো একটা কারণে ছোট একটা মিস্টেকের কারণে আপনি ভুল দাগিয়ে আসছেন। সো ওই রিস্কটা যাতে আপনার জন্য, মানে ওই ঘটনাটা যাতে আপনার জন্য বেশি রিস্কি না হয়, সেজন্য আপনার জন্য আহ, একটা সেফ রুট হচ্ছে ইংলিশ লিটারেচারকে একটু ভালো প্রিপারেশন নেওয়া, তাহলে আপনার জন্য মার্কসটা তোলা ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আমি চলে আসি ইংলিশ লিটারেচারে মার্কস তোলার জন্য আপনাকে কিভাবে পড়তে হবে। আমি এখানে আবারও লিখে দিচ্ছি কিভাবে পড়তে হবে, কারণ একটু আগে কিন্তু রায়হান বললো যে আমি যদি জাস্ট বাজারের কোনো একটা বই ধরে পড়া শুরু করি, দেখবো যে এত এত জিনিস মুখস্থ করতে হবে যে আমি অ্যাকচুয়ালি আমার মাথা জ্যাম প্যাক হয়ে যাবে এবং আমি পড়া শেষ করবো। তো এবার চলে আসি কিভাবে পড়তে হবে। প্রথমত আমাকে একটু কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে, যে প্রতি বছরের কোয়েশ্চেন গুলো আমরা যদি দেখে একটু বুঝি যে আমাদের কোয়েশ্চেন গুলো কি কঠিন ছিল নাকি সহজ ছিল। তো আমি এখানে একটা ছোটখাটো কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি, এবং আপনাদের জন্য আমি একটা কোয়েশ্চেন একটু দেখাইতে পারি। যেমন আমি এখানে লিখে রেখেছি যে 46তম কোয়েশ্চেনটাতে হচ্ছে 14টার মতো কোয়েশ্চেন ছিল, এবং সেটা হচ্ছে কি একদম ইজি ছিল। এবং 40তমতে আমি যেমন লিখেছি যে 6টার মতো কোয়েশ্চেন হচ্ছে যে মোটামুটি কঠিন ছিল, এভাবে হচ্ছে আমি লিখেছি। তো আমরা 46তম কোয়েশ্চেনটা আসলেই একবার একটু দেখে আসি যে কেমন ছিল, আসলে কি কঠিন ছিল নাকি সহজ ছিল। 46তম কোয়েশ্চেন, ওকে। সো 46তম কোয়েশ্চেন দেখার জন্য, অর্থাৎ ইংলিশ লিটারেচারের অংশটা দেখার জন্য আচ্ছা, মনে হয় আরো একটু নিচে।
এখানের আশেপাশে থাকতে পারে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার। সরি। আচ্ছা, এখান থেকে সম্ভবত শুরু হয়েছে এই যে 155 নাম্বার যে কোয়েশ্চেনটা, যেখানে হচ্ছে মানে প্লেগিয়ারিজম বলতে কি বোঝায়। তো এগুলা হচ্ছে আপনাদের আম, এটাকে কি বলে, ওই যে লিটারেরি টার্মস থেকে হচ্ছে একটা কোয়েশ্চেন আসছে। দেখবেন যে এটা আপনি পারতেছেন, দ্যাটস ওয়াই কিন্তু আমি ইজি লিখে রেখেছিলাম। তারপর হচ্ছে দ্য টু সিটিজ ইজ এ টেল অফ টু সিটিজ আর, মানে এখানে টেল অফ টু সিটিজ গল্পটাতে টু সিটি বলতে কোন কোন সিটিকে হচ্ছে বোঝানো হয়েছে। তো এটাও কিন্তু আপনি যদি একটু প্রিপারেশন নেন দেখবেন যে এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আসছে, দ্যাটস ওয়াই এটাকে আমি ইজি ধরছি। তারপর হচ্ছে আহ পরবর্তী যে কোয়েশ্চেনটা, দ্য ফ্রেলিটি দ্য নেমিস ওমেন, এটা তো হচ্ছে আপনার এই যে হ্যামলেট থেকে চলে আসছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকেই হচ্ছে বেশিরভাগ কোয়েশ্চেন আসছিল আর কি। তো আমি সবগুলোতে গো থ্রু করলাম না। যেমন দেখেন, হোয়াট ইজ দ্য ফলোইং কমপ্লাই টু দ্য ইংলিশ ডিকশনারি হচ্ছে যে স্যামুয়েল জনসন। ঠিক আছে, মানে আপনি যদি একবার একটু প্রিপারেশন নেন 46তমতে আপনি ইংলিশ লিটারেচারে হচ্ছে মোটামুটি 15তে 13 14 ইজিলি তুলে ফেলতে, ইভেন 15তে 15 তুলে ফেলতে পারবেন। এই টাইপের একটা প্রশ্ন ছিল হচ্ছে আপনার 46তম, দ্যাটস আমি এটাকে ইজি লিখছি। হ্যাঁ, কিন্তু আপনি যদি একই সাথে 41তম কোয়েশ্চেনটা দেখেন, আমি যদি এখানে লিখি যে 41, আমি যদি এটা লিখি, আমরা জাস্ট একটু দেখি যে 41 বিসিএস এর ইংলিশ গ্রামারের কোয়েশ্চেনটা কেমন ছিল। বেশ কঠিন ছিল কিন্তু, হ্যাঁ। এমন কঠিন কিভাবে বানিয়েছে সেটাই আপনাদেরকে দেখিয়ে তারপর হচ্ছে আমি কথাবার্তায় যাব। কিছু কিছু জিনিসপত্র দিয়ে একটা কোশ্চেনকে, একই জিনিসকে হচ্ছে একটু কঠিন বানিয়ে ফেলা যায়। আচ্ছা, আমরা প্রায় পেয়ে গেছি। প্রথম প্রশ্নটাই দেখেন, 40 থেকে শুরু হয়েছে। ওয়াই দেন টিস নাম টু ইউ সামথিং, মানে এখানে যেটা লিখেছে সেটা হচ্ছে একটা কোট, এবং বলা হয়েছে দিস এক্সট্রাক্ট ইজ টেকেন ফ্রম দ্য ড্রামা, কোন ড্রামা থেকে নেওয়া হয়েছে। আপনি যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘাটেন এই প্রশ্নটা কোথাও পাবেন না, এটা হচ্ছে নতুন কোয়েশ্চেন। সো আপনি এটার আনসার করতে পারবেন কি পারবেন না, উই ডু নট নো। আচ্ছা, তারপর হচ্ছে মেড উইক বাই টাইম এন্ড ফেড বাট স্ট্রং, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আসছিল, বাট এটাও হচ্ছে অনেকে অনেক সময় পারে না আর কি। সো দেখেন, দুইটা হচ্ছে কি দিল, কোড থেকে দিল, এরকম 6টা হচ্ছে কোড থেকে কোশ্চেন দিয়েছিল। দ্যাটস ওয়াই এই প্রশ্নটা অনেক কঠিন হয়ে গেছিল, বুঝছেন। সো এরকম অনেক সময় হবে, অনেক সময় দেখা যাবে যে প্রিভিয়াস ইয়ারের থেকে কোশ্চেন চলে আসছে, অনেক সময় দেখা যাবে যে কোড থেকে হচ্ছে অনেকগুলো কোশ্চেন চলে আসছে। ইন দ্যাট কেস হচ্ছে আপনার প্রশ্নটা একটু কঠিন হয়ে গিয়েছে। সো এখন আপনি যদি হচ্ছে ইন জেনারেল সাপোজ একটা বই নিলেন, যেমন সাপোজ আমরা বলি কোন বইটা আমরা পড়ি, সাপোজ হচ্ছে ইংলিশ লিটারেচারের জন্য আমরা হচ্ছে মিরাকলের যে বইটা, হ্যাঁ, মিরাকেলের যে বইটা এটা হয়তো বা পড়ি, অথবা হচ্ছে গাইড টু ইংলিশ লিটারেচার, অর্থাৎ ওই যে কনফিডেন্সের যে বইটা, ঠিক আছে, ইংলিশ লিটারেচারের আমি কনফিডেন্স লিখে দিলাম, কনফিডেন্সের যে বইটা। তো এই দুইটা কিন্তু আমরা মোটামুটি পড়ি, কিন্তু আপনি যদি এগুলো জাস্ট গড়পড়তা নর্মালি পড়ে যান, আপনার কাছে কিন্তু হচ্ছে এই যে ইনফরমেশন গুলো যেভাবে আপনার মাথায় থাকা উচিত জাস্ট 15 মার্কসের জন্য, এইভাবে আপনার মাথায় থাকবে না। সেজন্য আপনাকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে ভাগ করে ফেলতে হবে যে কোন জিনিসগুলো থেকে কোশ্চেন আসে। যেমন 40তমতে দেখেন 6টা কোড থেকে কোশ্চেন আসছিল, লিটারারি ওয়ার্ক থেকে কোশ্চেন আসছে, তারপর হচ্ছে ক্যারেক্টার থেকে কোশ্চেন আসছে, আমি হয়তো বা ফুল কোশ্চেনটা গো থ্রু করতে পারিনি, এবং হচ্ছে মডার্ন এজ থেকে অনেকগুলো কোশ্চেন আসছে। অর্থাৎ আপনার, আমরা বলি না যে শেক্সপিয়ারিয়ান এজ,
মানে হচ্ছে আপনার এলিজাবেথেন এজ, তারপর হচ্ছে এরপর যে জেকোবিয়ান এজ, ওইগুলো থেকে কোশ্চেন অনেক কম এসে মডার্ন ইরা থেকে হচ্ছে বেশ অনেকগুলো কোশ্চেন চলে আসে। তো দেখা যাবে যে আপনি যখন পড়া শুরু করবেন, আপনি ফার্স্টে এলিজাবেথেন এজে দেখা যাবে অনেক টাইম নিয়ে ফেলছেন। তারপর হচ্ছে দেখা যাবে যে জেকোবিয়ান এজে অনেক বেশি টাইম নিয়ে ফেলছেন, কিন্তু আপনার মডার্ন এজে গিয়ে দেখা যাবে যে আপনার কোনো টাইমই নেই, তাড়াতাড়ি করে পড়তেছেন। কিন্তু আপনার পরীক্ষায় যদি মডার্ন এজ থেকে অনেক কোশ্চেন আসে, তখন তো আপনার সেটা পারতে হবে। দ্যাটস ওয়াই আপনাকে এইভাবে একটু ভাগ করতে হবে যে কোনটা কোনটাকে আপনি কি করবেন, এমফাসিস করবেন। এবার চলে আসেন আমরা কিভাবে ইংলিশ লিটারেচারের প্রস্তুতি সহজে নিব। প্রথমত আপনাকে বুঝতে হবে যে কই থেকে হচ্ছে কোট আসে। কোট আসে মূলত এই যেমন এলিজাবেথান এজ। এলিজাবেথান এজে কি আছে বলুন তো? এলিজাবেথান এজে আছে হচ্ছে অনেক বেশি যারা হচ্ছে ড্রামাটিস্ট, এই যে ড্রামাটিস্ট, ওদের যে ড্রামা আছে। হ্যালো, হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি হ্যাঁ, আপু শোনা ট্রায়াগোটা যাচ্ছে। তোমাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, সরি সরি, আমি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। জি শোনা যাচ্ছে ম্যাডাম। ওকে, আচ্ছা, আপনারা চাইলে কিন্তু আমার সাথে একটু লিখে রাখতে পারেন। আমি জানি না আমার লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, যদি বোঝা না যায় আর কি, এই জন্য আপনারা একটু লিখে রাখতে পারেন। যেমন এই যে ড্রামাটিস্ট, যেমন এখানে আমি বলতে পারি হচ্ছে শেক্সপিয়ার, তারপরে বলতে পারি হচ্ছে ক্রিস্টোফার মার্লোর, তারপরে আমি বলতে পারি হচ্ছে উম টমাস কিড। ঠিক আছে? তো এই যে যারা আছে, এদের কিন্তু যে ড্রামাগুলো আছে, এই ড্রামাগুলোর কিন্তু অনেকগুলো ডায়লগ আছে। এই ডায়লগ গুলো হচ্ছে কি, এই ডায়লগ এই ডায়লগ গুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট ফর কোর্ট। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ফর কোর্ট আছে, সেটা হচ্ছে কি, এটা কি এলিজাবেথান এজে, আরেকটা কি রোমান্টিক পিরিয়ডে। রোমান্টিক পিরিয়ডে আপনি দেখবেন যে অনেকগুলো কি আছে, কবি আছে, পয়েট। এই পোয়েটদের অনেকগুলো কবিতা আছে, যেমন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপর হচ্ছে যে এসটি কলরিজ। ঠিক আছে? এই এই দুজনই মেইন। তো এদের হচ্ছে যে না, আরো আছে। আরেকজনের নাম আমি অ্যাকচুয়ালি ভুলে গেলাম একটু করে। আম, বেশ ফেমাস একজন। আচ্ছা, যাই হোক, আমি এই দুইজনকে মোটামুটি ধরলাম আর কি। তো ওনাদের যে হচ্ছে পয়েম গুলা, এই পয়েম গুলোর কিন্তু অনেকগুলো কি আছে, মানে এগুলো থেকে কোট আসে অনেকগুলো। সো এই যে কোট গুলো আসে, এগুলো কিন্তু আপনারা বিভিন্ন বইতে পাবেন। মিরাকলের বইতে কিছু পাবেন, ডাইজেস্টে কিছু পাবেন, তারপর হচ্ছে আপনার এই যে কনফিডেন্সের যে বইটা বললাম সেখানে কিছু পাবেন। আপনারা যেটা ট্রাই করবেন, এই কোড গুলোকে একটু নিজেরা নোট করার ট্রাই করবেন। তাহলে দেখবেন যে আপনাদের কাছে অনেকগুলো কোড হচ্ছে জমা হয়েছে, এবং কোড গুলো যাতে আপনি মোটামুটি মনে রাখতে পারেন মতো এইভাবে করে কি করতে হবে, মাথায় রাখতে হবে। কারণ কোড থেকে যখন প্রশ্ন আসবে, তখন কিন্তু আপনার ওই জাস্ট কোনো একটা ভাবে জিনিসটা মনে রাখতে পারলেই কিন্তু আপনার জন্য কি, মানে ইজিয়ার এটাকে হচ্ছে রিকল করা। আচ্ছা, এরপর চলে আসেন হচ্ছে আপনারা ভিক্টোরিয়ান পিরিয়ডে। ভিক্টোরিয়ান পিরিয়ডে আপনারা দেখবেন যে তিনজন হচ্ছে যে মেইন পয়েন্ট আছে। আহ আলফ্রেড টেনিসন, তারপর হচ্ছে রবার্ট ফ্রস্ট। আচ্ছা, রবার্ট ফ্রস্ট কি এজ, আচ্ছা যেটাই হোক, আরেকজন আছে হচ্ছে আরেকজন আছে, মানে মোটামুটি তিনজন হচ্ছে পয়েট আছে। এটা আমরা পড়ানোর সময় চলে আসবে আর কি, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। সো এদের যে কি আছে, এদের যে পয়েমের লাইন, এগুলাই কিন্তু বেশ কয়েকটা লাইন আছে। যেমন আলফ্রেড টেনিসন থেকে তো আপনি একটু আগে দেখলেন একটা প্রশ্ন আসছে। সো এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট ফর কি কোর্ট। এরপর আমরা চলে যাই, আমাদেরকে যখন একটা লিটারেরি ওয়ার্ক কে লিখেছেন, এই ধরনের প্রশ্ন যখন করবে, এটা হচ্ছে সবচাইতে কি, এটা হচ্ছে সবচাইতে বেসিক কোয়েশ্চেন। এটা হচ্ছে একদম বেসিক কোয়েশ্চেন যে আহ, কে কোন সাহিত্য কর্ম লিখেছেন। ঠিক আছে? এটাতে তো অনেক অনেক পড়া। এটা আপনি অনেক অনেক পড়াগুলো কিভাবে মনে রাখবেন? এটাতে আপনি ফার্স্টে, যেমন আমাদের আজকের আলোচনা কিন্তু প্রথমে হচ্ছে রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড। আমরা কিন্তু এলিজাবেথেন এইচ নিয়ে আজকে আলোচনা করতেছি না। কেন? কারণ আপনি অন্য যে কোনো কোচিং এ যান, আপনার প্রথমেই আলোচনা করবে এলিজাবেথেন এইচ নিয়ে, এবং এটা নিয়ে হচ্ছে সারাদিন কাটাই ফেলবে, মানে অনেক দিন কাটাই ফেলবে। মানে এই যুগটা পড়তে পড়তে অনেক দিন কাটাই ফেলবে। কিন্তু আপনার কিন্তু ওই যুগটাতে অনেকদিন কাটাই ফেলে লাভ নাই। আপনার এখানে মডার্ন এজ কে একটু মানে হচ্ছে পাত্তা দিতে হবে, আপনার এখানে ভিক্টোরিয়ান এজ কে পাত্তা দিতে হবে, আপনার এখানে রোমান্টিক এজ কে পাত্তা দিতে হবে। ঠিক আছে? আপনি ওই পিছনের গুলো অনেক বেশি পড়ে লাভ নাই। লাভ নাই কেন বলতেছি জানেন? কারণ ওগুলো আপনি জাস্ট একবার পড়বেন, দেখবেন আপনার মাথায় থাকবে। কিন্তু আপনি যদি এগুলো একদমও না পড়েন, তাহলে কিন্তু আপনার মাথায় থাকবে না। সো আপনার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে মডার্ন এজ, ভিক্টোরিয়ান এজ, রোমান্টিক এজ, তারপরে এর আগে এই যে জেকোবিয়ান এজ, এর আগে হচ্ছে যে এলিজাবেথান এজ, আপনি উল্টা দিক থেকে পড়েন।
এবং পড়ার পর দেখবেন এখানে যেগুলো মেজর আছে, যেগুলো যারা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বা যাদেরকে নিয়ে আমরা আলোচনা করব, যারা স্টার মার্ক দেওয়া, যারা হচ্ছে কি মেজর, ওদের যেগুলো কি মেইন রাইট আপ, অর্থাৎ আপনি দেখবেন যে স্টার্ট দেওয়া রাইটারদের কিছু স্টার্ট দেওয়া সাহিত্যকর্ম আছে, এগুলোকে আপনার একটু বেশি করে হাইলাইট করে মাথায় রাখতে হবে। সাপোজ আপনি চিন্তা করলেন যে এই যে মডার্ন এজে যে রাইটার গুলো একটু স্টার্ট দেওয়া এবং ওই রাইটারদের যেগুলো রাইটিং সেগুলো আমি একসাথে একটা ছকে মনে রাখলাম, দেখবেন যে আপনার জন্য জিনিসটা কত ইজিয়ার হয়ে যায়। আচ্ছা, তিনে চলে আসেন। হচ্ছে যেমন আপনি এরপর থেকে টার্গেট করেন, যেমন হচ্ছে এলিজাবেথা নেইচকে টার্গেট করেন। এই যে এলিজাবেথা নেইচ, এখানে হচ্ছে কি কারা আছে, এখানে হচ্ছে ড্রামাটিস্টরা আছে। এই ড্রামাটিস্টদের মধ্যে এখন আপনি দেখবেন যে হচ্ছে কিছু আছে ওদেরকে হচ্ছে ইউনিভার্সিটি উইট বলা হয়, ঠিক আছে? তো ইউনিভার্সিটি উইট কাদেরকে বলে, এটা হচ্ছে আপনি এক লাইনে মনে রাখলেন, মানে হচ্ছে যাদের নাম আছে আর কি। এবং এর মধ্যে আপনি দেখবেন যে যে টমাস কিড, তারপর হচ্ছে ক্রিস্টোফার মার্লোর, এরা আছে। কয়েকজন অপরিচিত আছে, তো ওই যে অপরিচিত যারা আছে তাদের নামও কিন্তু আপনার একটু করে মনে রাখতে হবে, এবং ওদের যদি কোনো একটা স্পেশাল সাহিত্যকর্ম থাকে এক দুইটা, তাহলে ওটা হলো যে একটু করে আপনি মনে রাখবেন। আচ্ছা, তারপর আপনি চলে আসেন সাপোজ জেকোবিয়ানে যে আপনি দেখবেন যে কিছু পয়েট আছে যাদেরকে বলা হয়েছে হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট। মেটাফিজিক্যাল পয়েট। তো এই যে মেটাফিজিক্যাল পয়েট বলতে কাদেরকে বোঝানো হয়েছে, এদের নামটা আপনি একটু একসাথে মনে রাখবেন। কারণ কি, কারণ এটা থেকে হুট করে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপর চলে আসেন, মানে এই ধরনের জিনিসগুলোকে আপনার একসাথে মাথায় রাখতে হবে। আচ্ছা, 4 নম্বরে চলে আসেন। একটা প্রশ্ন করে মানে হঠাৎ করে মাঝে মাঝে প্রশ্নটা করে আর কি, সেটা হচ্ছে আহ কে কোন দেশের সাহিত্যিক। যেমন আপনার যে হচ্ছে ইউকের সাহিত্যিক, সে কিন্তু হচ্ছে কি পয়েট লরেট। কেন? আহ মানে ও হচ্ছে কি ইংল্যান্ডের জাতীয় কবি। তাহলে যারা পয়েট লরেট তারা তো অবশ্যই ইংল্যান্ডের, এটা আপনি শিওর। এরপর হচ্ছে কি কতগুলো হচ্ছে আইরিশ, আমি ওদের নামটা একসাথে কিভাবে জানি একটা সূত্র দিয়ে মনে রাখতাম, মানে ও স্কোয়ার এরকম সামথিং, মানে হচ্ছে সবার নামের প্রথম অক্ষর দিয়ে আমি এরকম একটা সূত্র বানাইছিলাম আর কি, মানে আইরিশ যারা কবি। কারণ ইংলিশ কবি যারা ওদেরটা মোটামুটি একসাথে মনে থাকতো, আইরিশ কবিরটা একটু কঠিন হয়ে যেত। আহ, কবি না সরি, মানে হচ্ছে যে আইরিশ লেখকদেরটা একটু কঠিন হয়ে যেত, যেমন হচ্ছে অস্কার ওয়াইল্ড, তারপর হচ্ছে আরো বেশ কয়েকজন এরকম আছেন, আপনি দেখবেন যে আপনি ওদেরকে হয়তো ইংলিশ রাইটার মনে করছেন, বাট ওনারা অ্যাকচুয়ালি আইরিশ রাইটার, ঠিক আছে, নট ইংলিশ রাইটার। আর যারা হচ্ছে আপনার ইউএসএ, ওদেরটা দেখবেন যে আপনি এদের দুইটা মনে রাখলে আপনি বাকিটা হচ্ছে ইউএসএ টা আপনি আস্তে করে মনে রাখতে পারবেন, এটা কঠিন হবে না। আর যে তো আপনার রাশা, তারপর হচ্ছে যে ইতালি, এখানে যারা আছে এদের আপনি দেখবেন যে নামটা দেখলেই মোটামুটি মনে রাখতে পারতেছেন যে এরা আসলে অন্য কোন দেশের হইতে পারে, মানে ওনারা হলো যে আপনার ওই দেশের নাম ওয়াইজ মনে রাখা যায়। এই তিনটা জায়গার নাম হচ্ছে মোটামুটি একই রকম ইংলিশ নাম মনে হয়, তো তাই কনফিউজ হয়ে যায়। সো আপনাকে যদি কে কোন জায়গার পয়েট, কে কোন দেশের সাহিত্যিক, এই টাইপের যদি প্রশ্ন করে, তখন আপনি এরকম একটা চার্ট থেকে আনসারটা যাতে মাথায় নিয়ে আসতে পারেন, এভাবে করে একটু খাতায় নোট করতে হবে। আচ্ছা, এরপর আরেকটা কি, এরপর হচ্ছে সাপোজ কারা হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছিল, নোবেল প্রাইজ তো লিটারেচারে। তো এখানে নোবেল প্রাইজের মধ্যে কিন্তু আপনি আহ মানে যারা পেয়েছিল আর কি, তার মধ্যে এই যে রবীন্দ্রনাথ আছে, রবীন্দ্রনাথের কবিতা হচ্ছে যে অনুবাদ করেছেন, হ্যাঁ, এগুলোও কিন্তু একটু একটু করে মনে রাখতে হবে। কারণ কি, কারণ এই জিনিসগুলো কিন্তু রিলেটেবল এন্ড হচ্ছে যে এট দ্য সেম টাইম ইম্পর্টেন্ট। এমন হচ্ছে ধরেন যে এই বছর কে পেয়েছেন, তারপর হচ্ছে এই পুরাতন সাহিত্যিকদের মধ্যে কারা কারা নোবেল প্রাইজ পেয়েছেন, তো আপনাকে প্রশ্ন করতে পারে যে এর মধ্যে কে নোবেল প্রাইজ পায় নাই, এই ধরনের প্রশ্ন করতে পারে। সো এটার জন্য আপনাকে একটু রেডি থাকতে হবে। আচ্ছা, এরপর চলে আসেন হচ্ছে যেমন এরকম থাকে যে সোয়ান সং, বা হচ্ছে একদম প্রথম সাহিত্য। সোয়ান সং কি শেষ সাহিত্য, প্রথম সাহিত্য, আরেকটা কি অসমাপ্ত। এরকম হচ্ছে একটা চার্ট বানাইতে হবে যে আহ, আহ, যেমন দেখবেন যে কয়েকজন কবি আছে যে এটা হচ্ছে, বা ড্রামাটিস্ট আছে, এটা হচ্ছে ওনাদের শেষ সাহিত্য, এবং সেটা হচ্ছে অসমাপ্ত। যেমন হচ্ছে শেক্সপিয়ারের একটা আছে টেম্পেস্ট, এটা কি ওনার অসমাপ্ত। তারপর হচ্ছে যেমন আহ এডমান্ড স্পেন্সারের হচ্ছে আছে, হচ্ছে দ্য ফেরি কুইন সম্ভবত,
ভুলে গেলাম নামটা, মানে উনার যেটা হচ্ছে মহাকাব্য আর কি। তো এটা কি, এটা হচ্ছে তার অসমাপ্ত, এবং এটা হলো যে তার প্রথম মানে হচ্ছে রাইট আপ। সো আপনাকে হচ্ছে এরকম ভাবে একটু কি করতে হবে, একটা চার্ট, মানে চার্টে জিনিসগুলো নিয়ে আসতে হবে, যাতে আপনাকে একটা প্রশ্ন করলে ওই প্রশ্নটার আনসার থেকে হচ্ছে ওই চার্ট থেকে যাতে চলে আসে। আমাদের মানে হচ্ছে যে লেকচার গুলো থাকবে, সেখানেও কিন্তু এরকম কিছু চার্ট আপনাদেরকে আমরা দিব, প্রোভাইড করব, যাতে আপনাদের জন্য জিনিসটা অ্যাজ এ এক্সাম্পল, এবং হচ্ছে যে জিনিসটা যাতে ইজিয়ার হয়ে যায় মেক করা, নিজেদের মতো করে মেক করা যাতে ইজিয়ার হয়ে যায়। আচ্ছা, অনেক কিছু বলে ফেললাম, আর কি কিছু বাদ দিয়েছি? মনে হয় বাদ দিই নাই। আহ তারপর হচ্ছে যেমন কতগুলো আছে যে ইলেগি, আপনি দেখবেন যে একজন আরেকজনকে ডেডিকেট করে হচ্ছে কিছু কিছু জিনিসপত্র লিখেছে। একজন সাহিত্যিক অপরজনকে ডেডিকেট করে লেখা, এই টাইপের জিনিসগুলো হলো যে একটা চার্টে আপনি মনে রাখবেন। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই যে শেক্সপিয়র যে আছেন, উনার তো হচ্ছে যে অনেকগুলো ড্রামা, তো উনার কিন্তু সবগুলো ড্রামার নাম, তার মধ্যে কোনটা রোমান্টিক, সরি রোমান্টিক না, কি জানি বলে, একটা হচ্ছে আপনার কমেডি, একটা হচ্ছে ট্র্যাজেডি, আর একটা হচ্ছে আহ ইতিহাস বিষয়ক যেটা হিস্ট্রি। সো আপনার কিন্তু নামগুলো একসাথে মনে রাখতে হবে যে কোনটা কোনটা কমেডি, কোনটা কোনটা ট্র্যাজেডি। তো আমি কিভাবে মনে রেখেছিলাম জানেন? উনার হচ্ছে এই যে কমেডি, ট্র্যাজেডি, তারপর হচ্ছে আর একটা কি হিস্ট্রি। হিস্ট্রিটা কিন্তু আপনি দেখবেন যে জাস্ট তিনটা নাম, মানে জন সম্ভবত, আরেকটা হচ্ছে মানে এ ধরনের, মানে তিনটা নামেই হচ্ছে আপনার হিস্ট্রির সবগুলো নাম চলে আসে। আর ট্র্যাজেডিতে আপনি দেখবেন যে সবগুলো ট্র্যাজেডি হচ্ছে কোনো বিভিন্ন ধরনের মানুষের নামে, যেমন হচ্ছে এই যে হ্যামলেট, ইটস এ ট্র্যাজেডি। তারপর হচ্ছে যে রোমিও জুলিয়েট, ইটস এ ট্র্যাজেডি। মানে নামগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে ট্র্যাজেডি, আবার নাম ছাড়াও ট্র্যাজেডি আছে, বাট মোটামুটি নামগুলো ট্র্যাজেডি। আর যেগুলো হচ্ছে কোনো একটা কাহিনীর নাম, যেমন অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, তারপর হচ্ছে টেমিং অফ দ্য শিউ, মানে এ ধরনের ঘটনাবহুল যে নামগুলা, সেগুলো হচ্ছে কি কমেডি। মানে আমি এইভাবে মোটামুটি মনে রাখছিলাম আর কি, যে কোনটা ট্র্যাজেডি হতে পারে, কোনটা কমেডি হতে পারে। সো আপনাকে জিনিসটা মেড ইজি করতে হবে। আপনি যদি জিনিসগুলো অনেক কঠিন ভাবে মনে রাখতে চান, বা চিন্তা করেন যে হ্যাঁ আমি তো একবারে করে মনে রাখলাম, বাট পরের বার কিন্তু আপনি দেখবেন যে ভুলে যাচ্ছেন, আপনাকে কিন্তু অ্যাক্টিভ রিকল করতে হবে। সো অ্যাক্টিভ রিকল যাতে ইজিয়ার হয়, আপনাকে সেভাবে হচ্ছে শিখতে হবে। তো আমি মনে হয় বেশ কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করে ফেললাম। আহ এখানে হচ্ছে মোটামুটি কোন এজ থেকে কি ধরনের কোয়েশ্চেন আসছিল এটা একটু করে আছে, এটা আমরা আপনাদেরকে আমি প্রোভাইড করব। তারপর হচ্ছে এখানে কিছু আম, এই যে দা ফেরি কুইন, আচ্ছা, এই যে মহাকাব্য এবং তার রচয়িতা, দেখেন সবগুলো মহাকাব্যকে আমরা একসাথে রাখছি। তারপর হচ্ছে এই ধরনের কিছু চার্ট আছে। সো চার্ট গুলো আপনি ট্রাই করবেন যে একসাথে রাখার। একসাথে রাখলে যেটা হবে, আম, আপনার মোটামুটি যেমন হচ্ছে পয়েট লরেট কারা, একটু আগে বললাম না, পয়েট লরেট হচ্ছে ইংল্যান্ডের যারা জাতীয় কবি, ওরা হচ্ছে পয়েট লরেট। তারপর হচ্ছে এই যে রিয়েল নেম ভার্সেস পেন নেম, অনেকে ছিল যে হচ্ছে তাদের পেন নেমে লিখতো, রিয়েল নেমে লিখতো না। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট চার্ট, এভাবে আপনি এগুলো চার্ট করে মনে রাখবেন যে কার কার নাম কি কি ছিল। সো তখন আপনার জন্য জিনিসটা কি মনে রাখাটা অনেক ইজিয়ার হয়ে যাবে। তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন আমাদের ইংলিশ প্রিপারেশনটা কিভাবে নিতে হবে। এন্ড এভাবে প্রিপারেশন নিলে আমি বলবো যে আপনাদের টাইমটা হচ্ছে অনেক কমে যাবে, অর্থাৎ যে পরিমাণ টাইম আপনাদের মোটামুটি কনজিউম হতো আপনি যদি হচ্ছে নর্মালি জাস্ট পড়ে যেতেন, সেই তুলনায় এভাবে যদি আপনি প্রিপেয়ার করেন, আপনার হচ্ছে অনেক কম একটা টাইম হচ্ছে লাগবে। রায়হান যদি থাকো তুমি, তাহলে তোমার পার্টটা শুরু করতে পারো। ওকে, থ্যাংক ইউ স্বাগতা। খুব চমৎকার ভাবে তুমি জিনিসগুলো আর্টিকুলেট করেছো। আজকে অলরেডি বেশ কিছু সময় চলে গিয়েছে, তারপর আমরা একটু কথা বলে আরো কিছুক্ষণ কন্টিনিউ করতে পারি। আচ্ছা, আমি আমার ভিডিওটা অফ রাখি এবং আমি আমার স্লাইড শোটা করি। আমি স্ক্রিন থেকেই যাই জিনিসটা। আচ্ছা, আমার স্ক্রিনটা ভালো মতো দেখা যাচ্ছে কিনা?
আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? এখনো দেখা যাচ্ছে না। এখনো দেখা না, যাচ্ছে না স্যার। না ভাইয়া, দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, আচ্ছা ওয়েট, আমি একটু আহ, আচ্ছা আমার স্ক্রিনটা আপনারা কি এখনো দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন? না স্যার। ওকে আচ্ছা ওয়েট, ডকুমেন্টে যাই। আচ্ছা আমার মনে হয় এবার জি, দেখতে এবার পাওয়ার ঠিক কথা। আছে স্যার। জি। ও, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কথা বলি। আচ্ছা স্বাগতা অলরেডি একটু ধারণা দিয়েছে রোমান্টিক পিরিয়ড সম্পর্কে। আমার হাতে এখন আমি লিখতে পারতেছি না কোনো কিছু, কারণ আমার কাছে নোটপ্যাডটা এই মুহূর্তে নাই, কাজে আমি মুখে বলি আর আপনাদেরকে স্লাইড দেখাতে থাকি, এবং আশা করতেছি আপনারা এখান থেকেই অনেক কিছু বুঝবেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, কিন্তু তোমার স্লাইডটা একটু ছোট দেখাচ্ছে। আচ্ছা ওইটা আমি স্লাইডটা বড় করি। আসলে ছোট বলতে আমার ফোনে যতটুকু কাভার করে ততটুকুই দেখার কথা। দেখো তো এবার বড় দেখা যাচ্ছে কিনা। জি, এবার ঠিক আছে স্যার। ওকে থ্যাংক ইউ। আচ্ছা শুনেন, রোমান্টিক পিরিয়ড আমরা শুরুতেই কথা বলি রোমান্টিক পিরিয়ড নিয়ে, কারণ আমাদের আজকে রোমান্টিক পিরিয়ড এবং ভিক্টোরিয়ান পিরিয়ড সম্পর্কেই কথা বলার কথা। আমি একটু রোমান্টিক শব্দটা নিয়ে একটু কথা বলি। আপনাদের এবং আমাদের যাপিত জীবনে খুব কমন একটা ওয়ার্ড হচ্ছে রোমান্টিক, রাইট? আমরা একটা সুনির্দিষ্ট অর্থেই মূলত এই শব্দটা ব্যবহার করি। রোমান্টিক মানে বিষয়টা অনেকটা প্রেম ভালোবাসা এটার সাথে জড়িত একটি শব্দ বলে আমাদের ধারণা, তাই না? বাট কবিতায় বা সাহিত্যে কিন্তু রোমান্টিক বলতে এটা বোঝানো হয় না। শুরুতে আমি আপনাদের এই মিসকনসেপশনটা ভেঙে দেই। রোমান্টিক is not about love. Romantic is not about your romance or something else. Romantic period বা romanticism is a different thing and a different idea. আচ্ছা সেটি কি, সেটা বোঝার জন্য আমরা চলে যাই ইংরেজি সাহিত্যের 1798 সালে। 1798 সালে আসলে কি হয়? 1798 দুইজন বিখ্যাত কবি ইংরেজি সাহিত্যের, একজন এস.টি. কলিরেজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারা তাদের একটি সংকলন বের হয়, দুইজনের নাম দিয়েছিল লিরিক্যাল ব্যালাডস। আচ্ছা আরেকটু যদি আমরা ব্যাক করি, আপনারা জানেন 1789 অর্থাৎ 1789 সালে ফ্রান্সে একটা বিখ্যাত বিপ্লব হয়, যেটাকে আমরা ফ্রেঞ্চ রেভলিউশন বলি, তাই না? ফ্রেঞ্চ রেভলিউশনটা হলো, এবং ফ্রেঞ্চ রেভলিউশন যে থিমের উপর দিয়ে হয় সেটাকে আমরা বলি লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফ্রাটার্নিটি। লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফ্রাটার্নিটি মানে স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। এটার জন্যই আমরা জানি বাস্তিল দুর্গের পতন হলো, পরবর্তীতে ফ্রান্সের নেতৃত্বে আসলো আহ আহ, আপনারা জানেন কে আসলো, নেপোলিয়ান বোনাপার্ট, রাইট? আচ্ছা এই কথাগুলো কেন বলতেছি, এই কানেকশনটা বোঝার জন্য। তো এইখানে ওই টাইম পিরিয়ডে যেটা হয়, এর আগে ইংরেজি সাহিত্যের সকল কিছুই ছিল সৃষ্টিকর্তাকে নিয়ে। ইংরেজি সাহিত্যের মানে রাজা রাজরা, সৃষ্টিকর্তার উপাসনা, এইগুলাই মানে সৃষ্টিকর্তার প্রশংসা করে যেগুলো লেখা হয় সেগুলো হিম বলা হতো। এইগুলাই ছিল মোটামুটি সাহিত্যের বিষয়, এবং সেটি কিন্তু আমাদের বাংলা সাহিত্যেও ছিল। আপনারা জানেন মাইকেল মধুসূদনের আবির্ভাবের আগ পর্যন্ত বাংলা সাহিত্যেও সিমিলার ট্রেন্ড ছিল। অর্থাৎ সাহিত্য বলতেই দেবদেবীর উপাসনা, সাহিত্য মানেই প্রাচীনত্ব। তো এইখান থেকে বের হয়ে আসলো কি হলো, এরা প্রথমেই আবিষ্কার করলো সেটি হচ্ছে আমি, মানে আই, আমি, যেটা বলে সাবজেক্টিভ। অর্থাৎ এর আগে তারা চিন্তা করতো যে
কবিতায় নিজেকে প্রকাশ করতে পারতো না, সাহিত্যের মধ্যে নিজেকে প্রকাশ করতে পারতো না। সর্বপ্রথম তারা নিজেদের সাহিত্যের মধ্যে নিজেরা প্রকাশ করলো। আমি যদি জীবনানন্দ দাশকে কোট করি, তাহলে জীবনানন্দ দাশ তার 1000 বছর ধরে বলছে কি, তার বনলতা সেনে বলছে 1000 বছর ধরে আমি পথ চলিতেছি পৃথিবীর পথে। এই যে আমি পথ চলিতেছি, তার মানে হচ্ছে কবিতার সাবজেক্ট হচ্ছে আমি, তাই না? আমার ফিলিংস হচ্ছে কবিতার সাবজেক্ট। এইগুলাই হচ্ছে গিয়ে রোমান্টিক বা রোমান্টিসিজমের বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যগুলো আমি তাহলে প্রথমে একটা বললাম, সেটা সাবজেক্টিভিটি। মানে একজন কবি তার নিজের কল্পনা, তার আবেগ, তার অভিজ্ঞতার উপরে জোর দিবেন, এটাকে আমরা বলি সাবজেক্টিভিটি। সেখানে নিজেই নিজের সাবজেক্ট হবে। আচ্ছা, এরপরে যদি আমি আমার এগুলো নোট করবেন আপনারা, যদি হাতে পড়ার সময় হাতে কাগজ কলম রাখবেন, ইম্পর্টেন্ট দু একটা তথ্যগুলো নোট করবেন, এটা আপনাদের কাজে লাগবে পরবর্তীতে। আরেকটা বৈশিষ্ট্যের কথা যদি আমি বলি, ইমাজিনেশন অ্যান্ড এসকেপিজম। ইমাজিনেশন মিন্স কল্পনা, অর্থাৎ তার কবিতা, তার সাহিত্যে কল্পনার আশ্রয় হবে। আমি আবার জীবনানন্দ দাশকে কোট করি, জীবনানন্দ দাশ বলছে 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এটা কি আসলেই তাই? এটা তো জীবনের কল্পনা ছিল। সে তো 1000 বছর ধরে পথ হাঁটতেছে না, কিন্তু তার মস্তিষ্কে, তার মানসপটে ভেসে আছে যে সে 1000 বছর ধরে পথ হেঁটে যাচ্ছে। ঠিক আছে, এই যে হাই ইমাজিনেশন, এইগুলোই হচ্ছে রোমান্টিক কবিতা বা রোমান্টিক পিরিয়ডের বৈশিষ্ট্য। থার্ড, আমি যেই বৈশিষ্ট্যের কথা বলবো সেটি হচ্ছে কি, লাভ ফর বিউটি অ্যান্ড নেচার। সৌন্দর্য এবং প্রকৃতি, এটার প্রতি ভালোবাসা, এর প্রতি একটা স্নিগ্ধ আবেগ, এইগুলাই, এটা এটা সব থেকে বেশি যে করেছে তিনি হলেন জন কিটস। এই জন্য আমরা তাকে বলে থাকি পোয়েট অফ বিউটি, তাই না? আচ্ছা, এইগুলো রোমান্টিক পিরিয়ডের বৈশিষ্ট্য। আমরা আরো বলতে পারি কলোকুইয়াল ল্যাঙ্গুয়েজ, মানে ভাষাটা হবে কৃত্রিমতা বর্জিত। আমরা যেভাবে চিন্তা করি, যেভাবে কথা বলি, সেভাবে লেখাটা উঠে আসবে, তো সাধারণ মানুষের যে অভিব্যক্তি সেটাই চলে আসবে। এটাকে আমরা বলি কলোকুইয়াল ল্যাঙ্গুয়েজ। এরপর আরো আসবে স্ট্রং ফিলিংস ফর কমন পিপল, সাধারণ মানুষের জন্য অনুভূতি। তাই আপনার লেখায়, কবিতায় সাধারণ মানুষের জীবন সংগ্রাম প্রকাশ পাবে। অর্থাৎ একজন একজন কৃষক, একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, তার কথা আপনার লেখায় আসবে। আপনি যখন কবিতা লিখবেন, এইগুলাকে উপজীব্য করে লিখবেন, এইগুলাকে বলা হয় রোমান্টিসিজম। আরো আছে সুপার ন্যাচারালিজম এবং নৈরাশ্য, হতাশা, সকল কিছুকে আমরা রোমান্টিক থিমের মধ্যে ফেলতে চাই বা ফেলে যাচ্ছি। ওকে, আমার মনে হয় আমি একটু ধারণা দিতে পেরেছি আপনাদের রোমান্টিসিজম সম্পর্কে। সো এই জিনিসগুলো যদি আমরা একত্রিত করি, তাহলে যেই জিনিসটা তৈরি হয়, তাহলে সেটাকে বলে আর্ট ফর আর্টস সেক। মানে আমার শিল্প হবে শিল্পের জন্য। আগে ছিল আর্ট ফর গড সেক, আর্ট ফর কিং সেক, বা এই ধরনের কিছু, সৃষ্টিকর্তার জন্য শিল্প, রাজার জন্য শিল্প। এইখানে এসে এই ট্রেন্ডটা চেঞ্জ হলো, এখানে এসে বলা হলো আর্ট হবে আর্টের জন্য, শিল্প হবে শিল্পের জন্য। ওকে, আপনারা এই স্লাইডটা একটু করে নিয়েন। আমার মনে হয় স্লাইড নিয়ে আর বেশি কিছু বলার দরকার নেই। সেকেন্ডটাতে আসি। এই যে এখানে টাইমলাইনটা দেখানো হচ্ছে, ফ্রেঞ্চ রেভলিউশন, তারপর লিরিক্যাল ব্যালাডস এবং কতগুলো বিখ্যাত কবির আছে। এখানে বেশি কিছু বলার নেই। রোমান্টিক এজ এর বৈশিষ্ট্য, এই যে আমি যে কথাগুলো বললাম সেগুলো এখানে অলরেডি চলে এসেছে। সাবজেক্টিভিটি, হাই ইমাজিনেশন, লাভ ফর নেচার, স্পন্টানিটি, এগুলো আপনারা দেখেন। আমি একটু যদি বলি তাহলে দেখেন, ওই যে আমি সাবজেক্টিভিটির যেই এক্সাম্পলটা আমি দিলাম জীবনানন্দ দাশ থেকে, সেটি আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতা ড্যাফোডিলস থেকে বলতে পারি। উনি বলছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। এই কবিতাটা আপনারা পড়ে নিন। আপনাদের মধ্যে কেউ যদি কবিতা পছন্দ করে থাকেন, তাহলে আমি বলবো তার জন্য এটি একটা খুব ভালো কবিতা হবে। সেখানে কি বলছে, সে বলছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, মানে হলো আমি মেঘের মতো খুব একা ভেসে ভেসে বেড়াচ্ছি, তাই না? অর্থাৎ এখানে আহ, আমি চলে আসছি। আমি যেটা অলরেডি বললাম যে সাবজেক্টিভিটি, যেখানে কবি নিজেকে নিয়েই কল্পনা করবে। কবি আসলে অন্যকে নিয়ে কল্পনা করবে না, তার নিজের কবিতা হবে নিজেকে নিয়ে। সাবজেক্ট উইল বি হিমসেলফ। ওকে,
তো আমি কয়েকটা লাইন আপনাদেরকে শোনাতে পারি এই কবিতা থেকে। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড দ্যাট ফ্লোটস অন হাই ওর vales and hills. But all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze. ওকে, তো দেখেন এরপরে আরো কিছু আছে, যেমন এসটি কলেজে দ্য ইওলেন হার্ভ থেকে একটা আছে এখানে, ওয়ার মেলোডিস রাউন্ড হানি ড্রপিং ফ্লাওয়ার্স ফুটলেস অ্যান্ড ওয়াইল্ড লাইক বার্ডস অফ প্যারাডাইস। এটাও আসলে বেসিক্যালি নেচার নিয়ে কথা বলা হচ্ছে, নেচার এবং ইমাজিন করতেছে এটা কি হবে। যেমন প্যারাডাইসে যেভাবে পাখ পাখালি থাকে, যেখানে চারিদিকে ফুলের সমারোহ থাকে, যেখানে আপনি দেখবেন যে আমরা আমরা আমাদের ধর্মেও আছে যে ওইখানে যেটাকে বলা হয় মধুর নহর বয়ে যাবে। তো এই ধরনের একটা কল্পনা এসটি কলেরিজ তার কবিতার মধ্যে এনেছেন। ওয়ার্ডসওয়ার্থের টিন্টার অ্যাবির একটা কোটেশন রয়েছে, ফর আই হ্যাভ লার্ন টু লুক অন নেচার নট অ্যাজ ইন দ্য আওয়ার্স অফ থটলেস ইউথ। তো আপনারা এগুলো দেখে যাবেন, এগুলো দেখলে নিশ্চয়ই আপনারা বুঝবেন। আমি পরেরটাতে চলে যাই। এখানেও সেম জিনিসটা রয়েছে, সেটি হচ্ছে লিরিসিজম, ইন্ডিভিজুয়ালিজম। এখানে যে কোটেশন আমরা আমাদের এই কোটেশন গুলা খুবই সিলেক্টিভলি আমরা এখানে বের করেছি। সিলেক্টিভলি মিনস অনেক হাজার হাজার কোটেশনের মধ্য থেকে আমরা খুব ছোট্ট করে খুব সংক্ষেপে আমরা কতগুলো কোটেশনটা এখানে নিয়ে এসেছি। আপনারা ট্রাই করবেন এই কোটেশন গুলো মুখস্থ করার জন্য। ওকে, আমি এখানে আর বেশি টাইম না নেই। ফেমাস রাইটার্স অফ রোমান্টিক পিরিয়ড, আমি বলবো যে আপনারা এখানে যেই রাইটার গুলোর নাম এসেছে তার সবগুলা তো আপনারা মুখস্থ করে পারবেন না, তবে আপনাদের যেটা করতে হবে এখানকার প্রত্যেকটা রাইটারের ম্যাগনাম ওপাস অর্থাৎ ফেমাস রাইটিংস গুলো আপনাদেরকে মুখস্থ করা লাগবে। যদি আমি শুরুতে বলি, আমাদের পরবর্তী স্লাইডে নিশ্চয়ই এগুলো আছে। এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা বলছেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কে বলা হচ্ছে পোয়েট অফ নেচার, পোয়েট অফ চাইল্ডহুড, লেক পোয়েট। এই মেজর বেসিক্যালি এই তিনটাই এখান থেকে আসে, যে পোয়েট অফ নেচার, পোয়েট অফ চাইল্ডহুড এন্ড লেক পোয়েট। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পোয়েট লরিয়েট। পোয়েট লরিয়েট বলতে আসলে কি বুঝি আমরা? পোয়েট লরিয়েট হলেন ইংল্যান্ডের রাজসভার জাতীয় কবি, বা ইংল্যান্ডের নাম হলো ব্রিটেন, বলবো গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেনের যিনি জাতীয় কবি ইনি হচ্ছে পোয়েট লরিয়েট। আচ্ছা, আমি কি একটু ফাস্ট যাচ্ছি? আপনাদের কি কাভার করতে প্রবলেম হচ্ছে? আমার কাছে ঠিক মনে হচ্ছে ভাইয়া। না স্যার, ঠিক আছে, চলবে। আরেকজন যদি সবার কাছে ঠিক থাকে তাহলে আমি আমার এই স্পিডে যাই। যদি কারোর কাছে মনে হয় যে একটু স্লো করা দরকার, তাহলে আপনারা তাৎক্ষণিক চ্যাটে লিখে ফেলবেন। ওকে, কারণ আমি এটা করতেছি রিজন আমাদের টাইম অলরেডি চলে গেছে অনেক বেশি, আর আমি একটু অন্তত রোমান্টিক পিরিয়ডটা কাভার দিতে চাচ্ছি, তাই না? এই জন্য আমি একটু ফার্স্ট যাচ্ছি। ওকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিয়ে বলছিলাম। দেখেন এখানে বলছে পোয়েমস এন্ড পোয়েট্রি। আপনাদের নিচে জানার কথা পোয়েমস এবং পোয়েট্রির মধ্যে পার্থক্য। পোয়েমস হচ্ছে একটা কবিতার, পোয়েট্রি হচ্ছে কি কাব্য, তাই না? এখানে অন্তত পোয়েমস এর মধ্যে প্রথম যে দুইটা দেওয়া আছে, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড এন্ড সলিটারি রিপার, পরে লুসি পোয়েম দ্য প্রেলুড, তিনটা নেবে, মোটামুটি সবগুলোই প্রিলিতে এসেছে। তো আপনাদের কাজ হবে এগুলো মুখস্থ করে ফেলা, একদম সোজা মুখস্থ করে ফেলা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পোয়েমস এগুলো শেষ, মুখস্থ করে ফেলবেন। আর যার আরেকটু আগ্রহ আছে গুগল সার্চ করবেন, কবিতাটা দেখে নেবেন। পোয়েট্রি, লিরিক্যাল ব্যালাড, এর আগে বলে ফেলেছি, এসটি কলেরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1798 সালে বের করে, এবং এর মাধ্যমে মূলত রোমান্টিক পিরিয়ডটা স্টার্ট হয়। ঠিক আছে, উইলিয়াম ওয়ার্ডসের খুব বেশি প্লে অর্থাৎ নাটক নেই, একটা দ্য বর্ডারার্স নাটক আছে, এই নাটকটা আপনারা মনে রাখবেন। আর ওনার ক্রিটিসিজমটা খুব ইম্পর্টেন্ট। উনি লিরিক্যাল ব্যালাডের শুরুতে যেই ক্রিটিসিজম, লিটারারি ক্রিটিসিজম উনি লিখেছিলেন, নাম দিয়েছিলেন প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাড। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিয়ে আরো আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কোটেশন গুলো এখানে দেখবেন। এর মধ্যে আমি আমার সব থেকে পছন্দের যেই কোটেশনটা সেটি আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর দেখেন এখানে আছে কোটেশনের সেকেন্ড কোটেশন, যেটি দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। এটা দ্য সলিটারি রিপারের একটি কোটেশন। সলিটারি রিপার মানে বলতে পারবেন কেউ একজন, হোয়াট ডাজ ইট মিন বাই দ্য সলিটারি রিপার? দ্য সলিটারি রিপার মানে কি? না স্যার, বিষয়টা জানি না। ওকে, আচ্ছা, সলিটারি মানে কি? আমরা তো সলিটারি কনফাইনমেন্ট পড়েছি না? সলিটারি কনফাইনমেন্ট মানে
কাউকে নির্জন কারাবাস দিলে তাকে বলা হতো সলিটারি কনফাইনমেন্ট। আচ্ছা, রিপার মানে খুব সিম্পল, যিনি হচ্ছে আসলে শস্য উৎপাদন করে, তাই না? রিপ করেন যিনি। তার মানে এখানে একজন সলিটারি অর্থাৎ নির্জন, একাকী কোনো একজন কৃষক বা শস্য উৎপাদকের কথা বলা হচ্ছে। এটা মেটাফরিক্যাল, মূল কবিতায়ও দেখবেন যে মেটাফরিক্যালি জিনিসটা বলা হয়েছে। জাস্ট আমি মানে আপনাদের জ্ঞাতার্থে এটা বললাম। এরপরে পরের লাইনটা, পরের কোটেশনটা আমার খুবই পছন্দ, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। এটাও খুবই বহুল প্রচলিত একটি ইংরেজি লাইন, ইংরেজি কবিতার লাইন। অর্থাৎ প্রকৃতি, আহ, যেই হৃদয় প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতি কখনোই তার সঙ্গে বিট্রে করে না, বিশ্বাসঘাতকতা করে না। ঠিক আছে, এটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন। তো এগুলো আপনারা একটু দেখবেন। দ্য চাইল্ড ইজ ফাদার অফ ম্যান, এটা নিশ্চয় আপনারা ওই যে সারা জীবন ভাব সম্প্রসারণে পড়ে এসেছেন। যে এটার বাংলা অর্থ কি বলেন তো? দ্য চাইল্ড ইজ ফাদার অফ ম্যান, এটা প্রভাবেও অনেক সময় আমরা দেখে থাকি। আচ্ছা, বলতে পারতেছেন না তাই না, আমি বলে দিই। দেখবেন বাংলা ভাব সম্প্রসারণ আপনারা পড়ছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। পড়েছেন না এটা? জি স্যার। রেসপন্স করতে হবে, হ্যাঁ, জি আপনাদেরকে স্যার। রেসপন্স করতে হবে দ্রুত। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব সব শিশুরই অন্তর। কিছুর মধ্যে। চাইল্ড ইজ ফাদার অফ ম্যান, এর অর্থ হচ্ছে কি আজকের যে শিশু, সে একদিন বাবা হবে। অর্থাৎ ওই শিশুর হৃদয়ের মধ্যে, শিশুর অন্তরেই তার বাবা রয়েছে, বা শিশুর মধ্যে একটা বাবা সত্তা আছে। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, এটাই। Golden daffodils said, all at once I saw a crowd, a host of golden daffodils. ওকে, এটা গোল্ডেন ড্যাফোডিলস এর একটি লাইন, আপনারা দেখবেন। এরপর আসছে এসটি কলেরিজ। এসটি কলেরিজ সম্পর্কে আমি বলে নেই। এসটি কলেরিজ খুবই খুবই ব্রিলিয়ান্ট একজন কবি ছিলেন রোমান্টিক পিরিয়ডের, কিন্তু তিনি অনেক বেশি আফিম খেতেন, এবং এত বেশি আফিম খেতেন পরবর্তীতে তার নামই হয়ে গেল ওপিয়াম ইটার। এটি তার নামের সাথেই সংযুক্ত হয়ে গেল, হ্যাঁ। এবং তিনি অনেকটা সুপার ন্যাচারাল নাটক লিখতেন। সুপার ন্যাচারাল মানে আমরা বলি অতি প্রাকৃতিক, না অতি ভৌতিক। ওকে, তার বিখ্যাত কবিতা দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার, এটা নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন। দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার, কে কে শুনেছেন একটু রেসপন্স করেন, বা জি স্যার, এইটা শুনেছি। সম্পর্কে। আচ্ছা, গুড। দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার খুবই খুবই বিখ্যাত একটা বই, হ্যাঁ। এই বইটা মনে আছে? এটার কাহিনীটা কি? না স্যার, আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট স্যার, ইংলিশ পড়া হয়নি। আচ্ছা, না কিন্তু এটা অলরেডি সবাই বলছে। দ্য এনশিয়েন্ট আচ্ছা। ম্যারিনার, ওই যে একজন নাবিক থাকেন না, যে নাবিক সমুদ্রে যায়, তারপর একটা পাখি আসে, সেই পাখিকে তারা হত্যা করে খায়, যে পাখিটা তাদেরকে পথ দেখাতো, পরবর্তীতে সমুদ্রের মধ্যে তাদের গর্জন হয়। এই গল্পটা আপনার শুনেছেন না? হ্যাঁ হ্যাঁ, খেয়াল হয়েছে স্যার, হ্যাঁ, খেয়াল মনে হয়েছে। পড়েছে। ঠিক আছে স্যার। এটাই হচ্ছে সেই আচ্ছা। বিখ্যাত আহ আমি কি বলবো, সেই বিখ্যাত কবিতা বা কাব্য। এখানে আমার দুইটা লাইন আমার খুবই পরিচিত, আমি একটু লাইন দুটা দেখি মনে করতে পারি কিনা। এবং এই লাইন দুটো পরীক্ষায় প্রায় প্রায় আসে। এটি হচ্ছে, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নর এ সিঙ্গল, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। আমি অনেক সময় কথায় কথায় এই লাইনটা বলি বা বলতাম এক সময়। মানে বিষয়টা এরকম যে আপনি যখন সমুদ্রে থাকবেন, আপনারা জানেন যে সমুদ্রের পানি অনেক বেশি লবণাক্ত থাকে, এবং জি। অনেক বেশি লবণাক্ত থাকার কারণে এটি খাবারের অনুপযোগী, তাই না? হুম। তো জি তারপরে স্যার। আপনার চারিদিকে পানি আর পানি, আপনি সমুদ্রের মধ্যে আছেন, কিন্তু হুম, এক ফোঁটা খাবার পানি কোথাও পাচ্ছেন না। অর্থাৎ ওই আচ্ছা। যারা নাবিক ছিল, তাদের সাথে যারা সহযাত্রী ছিল, তাদের দুর্দশাকে বোঝানোর জন্যই এই লাইনটা বলা হচ্ছিল আর কি, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। আচ্ছা, আমি আর এখানে টাইম না নেই। তার বিখ্যাত কবিতার মধ্যে কুবলা খান আছে, ক্রিস্টাবেল, দেখবেন। লিরিক্যাল ব্যালাড নিয়ে তো আমরা অলরেডি বলে ফেলেছি। ডিজেকশন অ্যান্ড অড, এটিও পরীক্ষায় আসে। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এটা তাদের এটা তার একটা ক্রিটিসিজম। এটা আমি যেগুলো বলছিলাম মার্ক করে রাখেন।
সবই দেখবেন, বাট এগুলো একটু বেশি দেখবেন, আমি যেগুলো নিয়ে বেশি কথা বলতেছি। ঠিক আছে। আচ্ছা, ওই যে এখানে লাইনটা অলরেডি চলে এসেছে, হ্যাঁ। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার বাট নট এ ড্রপ টু ড্রিঙ্ক। আর ওনার একটা বিখ্যাত লাইন আছে, সেটা হচ্ছে হি প্রেইড বেস্ট হু লাভড বেস্ট। জি অর্থাৎ যে আসলে ভালোবাসতে পারে না সে কখনো সৃষ্টিকর্তার উপাসনা করতে পারে না, এটাই মূলত এটার কথা, হ্যাঁ। অ্যালোন অ্যালোন অল অল অ্যালোন, এটা ওই দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনারেরই ফেমাস কোটেশন। আচ্ছা, এখানে আচ্ছা কিছুক্ষণ আগেই বললাম আমরা এই এটাই করলাম। বলতে পারবেন কিনা হুইচ ওয়ান ইজন্ট কল্ড লেক পোয়েট? আমরা অলরেডি বলছিলাম ওয়ার্ডসওয়ার্থ। ইজেন্ট হবে না, ইজ হবে, এটা 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 টাইমিং মিস্টেক আছে। তাকে লেক পোয়েট বলা হয়, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, রাইট। ওকে। লর্ড বাইরনের কথা আপনারা নিশ্চয়ই ছোটবেলা থেকে শোনার কথা, আমরা যখন ছোটবেলায় পড়তাম নজরুলকে পড়তে গেলে আমাদের বলা হতো নজরুলকে অনেকটা বাইরনের সঙ্গে তুলনা করা হতো, কারণ নজরুল আমাদের বিদ্রোহী কবি এবং লর্ড বাইরন ছিলেন ইংল্যান্ডের বা ব্রিটেনের বিদ্রোহী কবি, ঠিক আছে। ভাইয়া একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। ওই যে এর আগে যে আমরা ওই যে ওয়াটার ওয়াটার তারপরে আর কয়েকটা কোড পড়লাম, এটা কি মানে এনশিয়েন্ট মেরিনারের কি লাইন নাকি? এটা এনশিয়েন্ট মেরিনের লাইন, এক্স্যাক্টলি। জি জি, থ্যাংক ইউ। ওকে। আমি তো এটাই বললাম, ওরা বেসিক্যালি সমুদ্রে থাকে এবং সমুদ্রে থাকতে থাকতে তারা দিশাহারা অবস্থায় থাকে। তো ওদের মধ্যে একজন বলেন যে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, চারিদিকে পানি থই থই করতেছে কিন্তু আমাদের খাবারের জন্য এক ফোঁটা পানি নেই, জি ঠিক আছে। জি জি। তো এভাবে আপনারা কানেক্ট করে করে পড়বেন, স্টোরিটা জানবেন, আহ কোন জিনিসের স্টোরিটা কি সেক্ষেত্রে মনে থাকবে বেশি আর কি। লর্ড বাইরনের পোয়েট্রির মধ্যে প্রমিথিউসটা খুব বিখ্যাত পোয়েট্রি। লর্ড বাইরনের আরেকটা কথা আমি বলতে পারি, সেটি আপনাদের মনে থাকবে, বা কেউ যদি এখানে সিএসসি স্টুডেন্ট হন তাহলে পারার কথা। এখানে কি কেউ সিএসসি স্টুডেন্ট আছেন? কম্পিউটার সায়েন্সে পড়েছেন এমন কেউ আছেন? আচ্ছা, নাই। আহ তাহলে একটু হতো, বলতে পারবেন যে প্রোগ্রামিং এর জনক কাকে বলা হয়, বা 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 প্রোগ্রামিং এর খুব মেজর কাজ করেছে একজন ইংরেজি কবির মেয়ে, আহ, বলতে পারবেন কিনা? অগাস্টা দিয়ে না কিছু একটা নাম মনে লেডি হয়। অগাস্টা Exactly, লেভলেস। হ্যাঁ। অগাস্টা অ্যাডা বাইরন, লেভলেস। অগাস্টা অ্যাডা লাভলেস, ইনি হচ্ছেন যে এই লর্ড বাইরনের মেয়ে। ও, আচ্ছা। আচ্ছা আচ্ছা, এটা জানা ছিল না স্যার। ইয়েস, লর্ড বাইরনের মেয়ে অ্যাডা বাইরন এন্ড লেডি লাভলেস, এভাবে বলা হয় তাকে, এটাই লেডি লাভলেস তার উপাধি ছিল। ওকে। জি তো ইনি খুব কম বয়সে মারা যান, 28 জি 30-এর কাছাকাছি এজে লর্ড বাইরন মারা যান, এবং তার মেয়েও পরবর্তীতে ফেমাস হন। উনি ম্যাথমেটিশিয়ান ছিলেন এবং উনি হুম, প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্ভবত ইনার লেখা। জি জি আচ্ছা, তারপরে আমি যাই। লর্ড বাইরনের কথা এখানে আছে। লর্ড বাইরনের আহ, এই যে থার্ড যে কোটেশনটা, এই কোটেশনটা আমাদের সময় সম্ভবত 43তম বিসিএস এ ছিল। সেটি হচ্ছে ম্যানস লাভ ইজ অফ ম্যানস লাইফ এ থিং অ্যাপার্ট দিস ওমেন্স হোল এক্সিস্টেন্স। আরেকটা আছে সুইট ইজ রিভেঞ্জ স্পেশালি টু ওমেন, হুম, ম্যানস কনসায়েন্স ইজ দ্য ওরাকল অফ গড। অর্থাৎ মানুষের বিবেক হচ্ছে সৃষ্টিকর্তার একদম ওরাকল, সৃষ্টিকর্তার অরা, তাই না? হুম, খুব চমৎকার চমৎকার কোটেশন, এগুলো আপনারা ট্রাই করবেন একটু ইন্টারনালাইজ করার জন্য। একটা কোটেশন যখন পড়বেন ফিল করবেন যে কি বলতেছে এবং মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। ম্যানস কনসায়েন্স ইজ দ্য ওরাকল অফ গড, খুব চমৎকার একটা কথা না? মানুষের বিবেক জি হচ্ছে সৃষ্টিকর্তার ওরাকল, মানে অরা, সৃষ্টিকর্তার এক ধরনের আহ প্রভাব। অরা বা সৃষ্টিকর্তা থেকে যে তৈরি হয়, লাইট বের হয়, তাই না, যেটা জি রিফ্লেক্ট করে। পিবি শেলির কথা বলতে পারি। পিবি শেলি ইনিও রিভলিউশনারি পোয়েট ছিলেন, তাহলে আমরা দুটা রিভলিউশনারি পোয়েটের কথা বললাম, একটা লর্ড বাইরন এন্ড পিবি শেলি। পিবি শেলির বিখ্যাত বই ওড টু এ স্কাইলার্ক, ও টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, এগুলো আপনাদের অনেক আসবে। এবং ইনারকে স্পেশালি মার্ক করেন কারণ পিবি শেলি থেকে
প্রায় একটা কোয়েশ্চেন থাকে। অর্থাৎ রোমান্টিক পোয়েট আমি যাদের কথা বলতেছি তাদের মধ্যে থেকে আজকে যেহেতু আমরা খুব ফাস্ট যাচ্ছি, আর হয়তো ভবিষ্যতে এটা নিয়ে আবার আলোচনা হবে, এখান থেকে 2টা বা 3টে কোয়েশ্চেন থাকবেই রোমান্টিক পিরিয়ড থেকে। ঠিক আছে? তো আচ্ছা আপনাদের আচ্ছা। কাজ হচ্ছে কি এখানকার প্রত্যেকটা ওয়ার্ড মুখস্থ করা, অর্থাৎ পোয়েমস, দ্য রিভোল্ট অফ ইসলাম, ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড। আচ্ছা, তার আগে আমি একটু 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 ইয়ে করি যে ওড জিনিসটা কি। যেটা আপনারা শুরুতে করতেছেন, এই ওয়ার্ডটা আপনাদের কাছে খুব আননোন মনে হবে। জি ওড স্যার, এটা বলতে আসলে অপরিচিত। কি বুঝিয়ে? ও ডিই, ওড। ওড জিনিসটা কি? ওকে, আচ্ছা আমি বলে নেই। ওড হচ্ছে একটি গীতি কবিতা। আমরা আচ্ছা বলতে আচ্ছা। পারি লিরিক্যাল পোয়েট। মানে হলো আপনারা জেনেছেন বাংলাতেও রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো গীতি কবিতা আছে। হেমচন্দ্র নামে একজন কবির গীতি কবিতা আছে, অনেকের গীতি কবিতা মানে একটু লিরিক্যাল, কবিতার মধ্যে হুম। মনে হচ্ছে একটা টোন বাজতেছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এটাকে আমরা বলি ওড। ঠিক আছে? তার মানে ওড টু দা ওয়েস্ট ওয়াইন্ড মানে পশ্চিমের যে বাতাস, পশ্চিমা সমীরণ, ওকে উদ্দেশ্য করে একটি গীতি কবিতা লিখতেছেন কবি এখানে। যে হে পশ্চিমা বাতাস, খুব সুন্দর একটা কবিতা এটা। আপনারা একটু দেখে নিন, আমি আপনাদেরকে 2টা লাইন শোনাই এখান থেকে। তো ইংরেজি সাহিত্য খুব মজার একটা জিনিস। আপনারা যদি একটু ইন্টারেস্ট ফিল করেন কেউ, পড়লে দেখবেন খুবই ফিল পাবেন, খুব মজা লাগবে। আমি স্যার ওই এখানে আরেকটা আছে পোয়েম, ওডি টু স্কাইলার্ক। স্কাইলার্ক শব্দটির অর্থ? হ্যাঁ, বুঝি নাই, কি বললেন? স্যার স্কাইলার্ক শব্দটির অর্থ জানা নেই স্যার। আচ্ছা, স্কাইলার্ক একটা পাখি। ঠিক আছে? পাখি স্কাইলার্ক, পাখি। আচ্ছা। স্কাইলার্ক একটা পাখি, এটা আমাদের দেশে নেই, ইউরেশিয়ান অঞ্চলে এই পাখিটা আছে। এই পাখিটা অনেকটা আমাদের ঘুঘু অথবা আহ ঘুঘুর মতো, বলতে গেলে দেখতেও খুব ঘুঘুর মতো, সাইজে ঘুঘুর মতো। ইউরেশিয়ান আচ্ছা। অঞ্চলে এই পাখিটা পাওয়া যায়। হ্যাঁ, এটাকেই উনি, ওটা নিয়েই কবিতা লিখছে, অড টু এ স্কাইলার্ক, অর্থাৎ স্কাইলার্কের উদ্দেশ্যে কবিতা। হুম হুম। মানে ঠিক আছে। গীত কবিতা স্কাইলার্কের উদ্দেশ্যে। ঠিক আছে? তো ও টু জি দ্য স্যার। ওয়েস্ট ওয়াইন্ড এর কথাটা বলি, যেমন হচ্ছে, ও ওয়াইল্ড ওয়েস্ট ওয়াইন্ড, thou breath of autumn spring, thou from whose unseen presence the leaves dead are driven like ghosts from an enchanted flame। এটা যেটা বললাম এটি হচ্ছে ও টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড থেকে। ঠিক আছে? ও টু দ্য জি স্কাইলার্কেও আছে ওজিম্যান্ডিয়াস। ওজিম্যান্ডিয়াসের কথা তো আপনারা শুনেছেন। জি ওজিম্যান্ডিয়াস একজন ফারাও ছিলেন। ফারাও মিন্স, আহ আমরা আমাদের ধর্মে যাকে ফিরাউন বলা হয়। জি। ঠিক আছে? ইনফ্যাক্ট মানে ইট ইজ ডিবেটেবল, বাট তারপর আমি বলতে পারি যে আমাদের ধর্মে ফেরাউন বলতে যাকে বোঝানো হয়েছে মুসা আলাহিসাল্লামের হুম, সময়কার, উনি সম্ভবত হুম, অজিমান্ডিয়াস। হুম। আচ্ছা। ঠিক আছে? ফারাও ছিল তাদের কমন নেম। কমন নেম ছিল হুম, ফারাও। আরবিতে সেটা ফেরাউন হয়ে যায়। হুম। বা আপনি উপাধিও চিন্তা করতে পারেন। হ্যাঁ, তাদের একজনের একটা নাম ছিল, তো তার মধ্যে সব থেকে প্রতাপশালী যে ফারাও ছিল সেই ফারাওটা জি। অজিমান্ডিয়াস। তো কবি আচ্ছা। ভাবে লিখছে, অজিমান্ডিয়াস ও কিং অফ দ্য কিংস। কবি বলতেছে হুম, অজিমান্ডিয়াস রাজাদের রাজা। ঠিক আছে? ও কিং অফ দ্য কিংস। তো যাই হোক, পিবি শেলি হুম। নিয়ে একটু বেশি কথা বলে ফেললাম। আহ, আচ্ছা, আরেকটা কথা বলে নিই। পিবি শেলি একজন এথিয়েস্ট ছিলেন, যেটাকে আমরা বলি জি, নাস্তিক। নাস্তিক। ঠিক আছে? জি। উনি উনি এটা, ওই যে একটা এসে লিখেছে, দ্য নেসেসিটি অফ এথিইজম। আচ্ছা। পিবি শেলির বিখ্যাত কোটেশন, সেটি, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার ক্যান স্প্রিং বিহাইন্ড। বি ফার বিহাইন্ড। খুবই চমৎকার একটা কোটেশন, যে শীত আসলে বসন্ত কি খুব দূরে থাকে, তাই না? খুব চমৎকার একটা লাইন। তারপরে উনি হ্যাঁ। আরেকটা কবিতাতে বলছেন, আওয়ার সুইটেস্ট সংস আর Songs দোজ of- দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। মানে মানে যেই কবিতাগুলো, যে গানগুলো একটু কষ্টের কথা বলে, বিরহের কথা বলে, ওইগুলোই আমাদের সব থেকে মধুর গান। তাই না? দেখবেন জি। আমাদের বাংলাদেশেরও গানগুলার কথা আপনি যদি র্যান্ডমলি 100টা গান সিলেক্ট করেন, দেখবেন 90টা গান মনে হবে খুব বিরহের গান। এটি শুধুমাত্র আমাদের জন্য সত্য নয়, পৃথিবীর সকল কালচার, সকল সংস্কৃতির জন্যই এটা সত্য। আপনি যদি হিন্দিতে যান, উর্দুতে যান, ইংলিশে যান, সেম কথা। সো আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। ওকে?
তারপর ওই যে আরেকটা আছে, এটা আমার খুব পছন্দের একটা কোটেশন, পোয়েটস আর দ্য আনএকনলেজড লেজিসলেটরস অফ দ্য ওয়ার্ল্ড। মানে হলো কবিরা হলো আম, অস্বীকৃত লেজিসলেটর আইন প্রণেতা, তাই না? অর্থাৎ কবিরা যে কবিতা জি, লেখে সেটা সমাজের মধ্যে আহ আইন হয়ে যায়। ইয়ে তৈরি, একটা প্রভাব ফেলে, এইগুলা সেটা জি। আপনি বলতে চাচ্ছেন। ফ্রাঙ্কেনস্টাইনের কথা বলছে। তারপরে আসি পিবি শেলির, এখানে কিছু পিবি শেলি না বেসিক কথা আছে। উনি নদীতে ডুবে মারা গিয়েছিলেন। আম, উনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন, কিন্তু ওনাকে সাসপেন্ড করা হয় নাস্তিক হওয়ার কারণে। সেটা আমি অলরেডি আপনাদেরকে বলে ফেলেছি। এবং উনি একই সাথে অপটিমিস্টিক এবং পেসিমিস্টিক ছিলেন। তারপরে জন কিটস আসবে। আচ্ছা, সময় 1.5 ঘন্টা হয়ে গেল almost। আচ্ছা, জন কিটস এর ফেমাস পোয়েমস গুলো পড়েন। এটাকে পোয়েট পোয়েট অফ বিউটি বলে। এর খুব বিখ্যাত হচ্ছে বিউটি ইজ পোয়েট, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। এটা আপনারা শুনেছেন না? বাট এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, এটা আপনারা দেখেছেন। এইখানে কোটেশন গুলো আছে, এগুলো মুখস্থ করবেন। আহ, স্যার ওয়াল্টার স্কট, স্কট মিনস আসলে স্কটল্যান্ড ওনার বাড়ি ছিল। স্কটল্যান্ড কিন্তু কোনো স্বাধীন দেশ না, এটা হলো গ্রেট ব্রিটেনের যে 4টা অংশ। আপনারা কি জানেন গ্রেট ব্রিটেন এবং ইংল্যান্ডের মধ্যে পার্থক্য কি? না স্যার, এটা ভালো করে জানা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু বলে দিই। গ্রেট ব্রিটেন এবং ইংল্যান্ডের মধ্যে পার্থক্য হচ্ছে গ্রেট ব্রিটেন হচ্ছে বড়টা, অর্থাৎ আচ্ছা। নর্দার্ন আয়ারল্যান্ড, নর্দার্ন স্কটল্যান্ড, আয়ারল্যান্ড। স্কটল্যান্ড এবং ইংল্যান্ড, এগুলো তিনটা নিয়েই মিলিয়ে। হচ্ছে গ্রেট ব্রিটেন। অর্থাৎ ইংল্যান্ড ইটসেলফ গ্রেট ব্রিটেনের একটা পার্ট। আচ্ছা। ঠিক আছে, ওর মধ্যে ওইগুলো অটোনমাস, ওনারা এখনো স্বাধীন হয় নাই। তবে যেমন দেখা যায় স্কটল্যান্ডের একটা ক্রিকেট টিম খেলে, তাই না? আবার জি। ওয়েলস যেটা আছে, ওয়েলস একটা ফুটবল টিম খেলে, ওরা কিন্তু আলাদা খেলে। বাট ওরা কোনো স্বাধীন দেশ না, ওরা হচ্ছে গ্রেট ব্রিটেনের আন্ডারে। তাহলে আমি বলি চারটা, চারটা কথা বলবো। একটি হচ্ছে আহ ইংল্যান্ড, একটি হচ্ছে স্কটল্যান্ড, একটি হচ্ছে ওয়েলস, আর একটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। ঠিক আছে, এগুলোকে আমরা বলি গ্রেট ব্রিটেন, অথবা আপনি ইউকে বলতে পারেন, ইউনাইটেড কিংডম। নাম্বার কি এগুলা? স্বাগতা, কিছু বলতেছো? স্বাগতা, তুমি কি কিছু বললা? না, আমি তো কিছু বলিনি। আচ্ছা, তুমি মনে হয় কথা বলতেছিল, ওইটা আসলো। ওকে, তো স্যার ওয়াল্টার স্কট, উনি স্কটল্যান্ডের ছিলেন। তো ওনার নভেলস গুলো দেখেন, দ্য আইভ্যানহো খুব ফেমাস নভেল। এটাই বেসিক্যালি পড়ে। আর এই যে পোয়েমস এর মধ্যে পেট্রিয়টিজম পোয়েটটা, এটা পরীক্ষায় আসে যে পেট্রিয়টিজম কার লেখা। হ্যাঁ, এই দুইটাই বেশিরভাগ আসে এখানে, আইভানহো এন্ড পেট্রিয়টিজম। আচ্ছা, কোয়েশ্চেন গুলো আপনারা দেখে নিন। জেন অস্টিনেরটা অনেক আসে। জেন অস্টিন কিন্তু নর্মালি নাম শুনলে কি মনে হয়? জেন অস্টিন কি ছেলে হওয়ার কথা নাকি মেয়ে হওয়ার কথা? ছেলের মতো আচ্ছা, মনে হয় আর কি। শুরুতে শুরুতে ছেলে মনে হতো, এটা আমার মনে হয়, কিন্তু জেন অস্টিন কোনো ছেলে না, ইনি একটা লেডি রাইটার, খুবই আচ্ছা। সুন্দরী। আপনারা সার্চ দিলে না ছবি দেখতে পারবেন। জেন অস্টিনের বিখ্যাত বইটা হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস। এটা খুবই বহুল পঠিত একটি ইংরেজি নভেল। এবং দেখেন এটার ক্যারেক্টার গুলোর নামও এখানে আমরা দিয়েছি, কাজ এই ক্যারেক্টার গুলো থেকেও কোয়েশ্চেন আসে প্রাইড অ্যান্ড প্রেজুডিসের। আমি অনেককে বাংলাদেশে অনেককেই এই বইটা পড়তে দেখেছি, এবং অনেকের ব্যক্তিগত লাইব্রেরিতেও প্রাইড অ্যান্ড প্রেজুডিস বইটা থাকে। আপনারা যদি কেউ আগ্রহী হন, পরবর্তীতে সময়ে এই বইটা পড়ে নেবেন। চার্লস ল্যাম্ব, ছোটবেলা থেকে আপনার চার্লস ল্যাম্বের কথা মনে পড়তে, নিশ্চয় মনে করার কথা। চার্লস ল্যাম্বের টেলস অফ শেক্সপিয়ার খুবই ফেমাস। রোমান্টিক পিরিয়ডের এগুলা অপ্রধান কবি, আমি এগুলা নিয়ে আর কথা না বলি। আলেকজান্ডার পুশকিন নিয়ে দুইটা শব্দ বলে যাই আমি। আলেকজান্ডার পুশকিন রাশিয়ান কবি ছিলেন, এবং আমি খুব ছোটবেলায় সম্ভবত 7 বা 8-এ থাকতে আলেকজান্ডার পুশকিনের একটা আত্মজীবনী পড়েছিলাম। হ্যাঁ, এবং তখন থেকে আমি বেসিক্যালি আলেকজান্ডার পুশকিনের ফ্যান হয়ে যাই। ওনার লাইফটা খুব ড্রামাটিক ছিল। ওনাকে সম্ভবত ওনার যেই গার্লফ্রেন্ড, প্রেমিকা প্রেমিকা তাকে গুলি করে হত্যা করে। মানে খুবই ড্রামাটিক একটা লাইফ। তো ওনাকে মডার্ন রাশিয়ান লিটারেচারের জনক বলা হয়, এবং উনি রাশিয়ার জাতীয় কবি। এরপরে বোধহয় কোশ্চেন আছে আপনাদের। আমি আর এখানে টাইম এ করে যেহেতু আমাদের
ডেজিগনেটেড টাইম অলরেডি পার হয়ে গেছে, আজকে আর ভিক্টোরিয়ান পিরিয়ড টাচ করতে পারতেছি না, পরের দিন করব। এই পর্যন্ত যদি আপনারা কেউ এক মিনিটে বা 2 মিনিটে কিছু বলতে চান তাহলে বলতে পারেন। ইনফ্যাক্ট ক্লাসটা কেমন লাগলো সেটা নিয়ে ফিডব্যাক দিতে পারেন। আমি আবার ভাইয়া, আমি আমি শুরু করি, হ্যাঁ। আপনার অনুমতি থাকলে। ক্লাসটা আমার ভালো লেগেছে। আর হচ্ছে আমার একটা প্রশ্ন ছিল হচ্ছে যে যে স্লাইডটা দেখানো হয়েছে, এই স্লাইডটা কি আমরা মানে কিভাবে পাবো? এটা কি গ্রুপে আপলোড করে দেওয়া হবে? হ্যাঁ, গ্রুপে আপলোড করে দেওয়া হবে। আপনি কোন গ্রুপে আছেন? আমাদের তো আমি কয়েকটা গ্রুপ। পেইড গ্রুপে আছি, বিসিএস কোয়েস্ট, মানে বিসিএস এর প্রিপারেশন, আর একটা হচ্ছে যে ইঞ্জিনিয়ার্স এর, যেটা দুইটারই পেইড গ্রুপে। একটাতে অ্যাড করা হয়েছে আর একটাতে অ্যাড করা হয়নি আর কি। পেইড গ্রুপে এখনো অ্যাড করা হয়নি, বাট আমি ভর্তি হয়েছে আর কি। আমাকে একটু তাহলে মেসেজে মানে মেসেজ দেন আর কি, দাঁড়ান আপনাকে আমি হচ্ছে আমার আচ্ছা, আমি এখানে আমার নাম্বারটা দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, যেখানে আপনারা আমাকে মেসেজ দিতে পারেন। জি। আচ্ছা, যারা এখনো আমাদের কোর্সে ভর্তি হন নাই তাদের জন্য হচ্ছে আমি বলি, আমাকে হোয়াটসঅ্যাপ পে হচ্ছে নক দিতে পারেন, তাহলে আমি আপনাদেরকে ডিটেলসটা দিতে পারবো। আপনাদের ক্লাসগুলো তো এখন চলতেছে এবং হচ্ছে পরীক্ষা পরীক্ষা অ্যাকচুয়ালি আজকে একটা হওয়ার কথা ছিল, ওইটা হচ্ছে আমরা এখনো নেই নাই আর কি। তো পরীক্ষা হলো যে কাল থেকে শুরু হয়ে যাবে এবং নিয়মিত চলতে থাকবে। ধরেন যে যদি এরকম হয় যে আপনি পরীক্ষা আজকেটা মিস করছেন, সমস্যা নাই, ওটা আপনি পরদিন বা এর পরদিন মানে যে কোনো একটা সময় আপনি এটা দিতে পারবেন আর কি। মানে পরীক্ষাগুলো ওই ওয়াইজ হচ্ছে আপনার জন্য হচ্ছে থাকবে। আর জি হচ্ছে আপু, আমাদের ধন্যবাদ। ওয়েবসাইটে লগ ইন করতে হবে আর কি। ওয়েবসাইটে লগ ইনের ইস্যুটাও হচ্ছে আমি আপনাদেরকে কালকে মানে আমি গ্রুপে দিয়ে রাখবো, আপনারা যারা পারবেন না তারা তাদেরটা আমি কালকে সলভ করে দিব আর কি। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা কি তাহলে আজকের সেশনটা এখানেই শেষ করতে পারি? হ্যাঁ, আমরা তাহলে আজকের সেশনটা এখানেই শেষ করি। আমাদের সম্ভবত ভিক্টোরিয়ান এইচটা বাকি আছে, তাই না? হ্যাঁ, ভিক্টোরিয়ান্সটা পরের দিন কাভার হ্যাঁ, দিতে হবে। সমস্যা নাই। আমাদের এটার আচ্ছা। পরে আরেকটা ক্লাস হবে পরে, আমি দেখা আচ্ছা, যাবে যে তুমি একটু তুমি টাইমটা একটু মিলাই দিব। একদিনে শোনো, আমি তোকে বলি, তুমি যদি একদিনে এত কিছু দিয়ে রাখো তাহলে কিন্তু শিখবে না তারা কিছু, কারণ আমাদের ক্লাসগুলোতে 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিটের মতো, 1 ঘন্টার মতো। তুমি যেটা করতে পারো এটা হচ্ছে গিয়ে ক্লাসের বাড়াইতে পারো একদিনের জায়গায় যেমন এটা কিন্তু 2 দিনের ক্লাস ছিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই 2 দিনের, এটা অ্যাকচুয়ালি 3 দিনের ক্লাস। আমি একদম 3 দিনের প্রথমে যে ক্লাস। অংশটা বলছি হ্যাঁ। এটা হ্যাঁ। অ্যাকচুয়ালি প্রথম দিনের ক্লাস। তারপর রাইট। হচ্ছে তোমার যেটা সেটা ছিল 1 দিনের ক্লাস, আর যেটা ভিক্টোরিয়ানে যেটা, এটার কারণ হচ্ছে ওনাদের টাইম কম। আমি এই কারণে হচ্ছে ক্লাসে একটু হচ্ছে মানে জিনিসগুলোকে মানে কম্প্যাক্ট করে ফেলছি আর কি, যাতে আপনাদের সময়টা নষ্ট না হয়। না, সেটা ঠিক আছে, কিন্তু তুমি ওই যে করে দিও, মাঝে মাঝে দিও আর কি। আচ্ছা, হুম হুম আপনাদের হুম। যারা বন্ধু বান্ধব যারা ক্লাস এই কোর্সে ভর্তি হতে চায় তাদেরকে আপনারা বলে ফেলেন ভর্তি হতে, এবং আই থিংক আপনাদের ভালোই লাগবে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের আজকের ফ্রি ক্লাসটা ক্লাস কেমন গুলো লাগলো? কোথায় বলতে পারেন? জি। ঠিক আছে, তাহলে মনে হয় আমরা শেষ করতে পারি। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানেই শেষ করছি। আপনাদের ক্লাস কেমন লাগলো এটা আমাদেরকে একটু গ্রুপে জানাতে পারেন, এন্ড আপনাদের ম্যাটেরিয়ালস হচ্ছে আমরা একটু পরে আপলোড করে দেবো। ঠিক আছে। জি স্যার, ক্লাস অনেক ইনফরমেটিভ ছিল, অনেক কিছু নতুন জানতে পেরেছি, অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। রায়হান, থ্যাঙ্কস গোস টু ইউ। ঠিক আছে তাহলে, গুড নাইট। গুড নাইট।